বিকাশ নিয়ে কথা বলেছি। আর গদ্যের কি বলে সাহিত্যে গদ্যের যে ব্যবহার সেটি মূলত আমরা দেখে থাকি উপন্যাসে, ছোট গল্পে, প্রবন্ধে। এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে এবং নাটকে এই বিষয়গুলো নিয়ে আমরা আগের সেশনে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমরা আধুনিক যুগের অন্যতম সাহিত্য শাখা সেটি হলো আধুনিক কাব্য। এটি নিয়ে আজকে আমাদের মেন আলোচনা হবে এবং আমাদের মূল ফোকাসটা যাবে আধুনিক যুগের প্রথম দিককার যারা বিখ্যাত কবি তাদের উপরেই আমরা আলোচনা সীমাবদ্ধ রাখবো। তার আগে আপনাদেরকে একটুখানি স্মরণ করিয়ে দিই যে এর আগের ক্লাসে আমরা আধুনিক সাহিত্য শাখার উপন্যাস, ছোট গল্প এবং নাটক এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম এবং যেহেতু বিস্তৃত বিষয় ছিল সংক্ষিপ্ত আকারে কাদের কাদের পড়তে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা আমরা ভার্বালি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং আপনারা অনেকে শেষ দিকে বলেছিলেন যে আমার সেশনটি মোটামুটি ইফেক্টিভ হয়েছিল এবং ফ্রুটফুল হয়েছিল। আজকেও আশা করছি যে এই সেশন শেষে আপনারা আধুনিক সাহিত্য শাখার অন্যতম শাখা যেটা কবিতা, আধুনিক কাব্য, সেটা সম্পর্কে একটি সম্যক ধারণা পাবেন এবং কাদেরকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে তার একটা ভালো আইডিয়া আজকে সেশনে। তাহলে শুরুতে আমি বলে নিয়েছি যে আজকের সেশনে আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আধুনিক সাহিত্য শাখা হিসেবে কবিতার কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, কবিতা বলতে এখানে কবি এবং কবিতা কাব্যগ্রন্থ, এর কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্নের মুখোমুখি হতে হয় বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেগুলো সম্পর্কে একটি সম্যক ধারণা আমরা আপনাদেরকে দিতে পারবো। তো অলরাইট, একটুখানি প্লিজ আস্তে কথা বলো। অলরাইট, আগে সেশনগুলোতে আমি মোবাইল ডাটা দিয়ে আপনাদের সাথে কথা বলতাম, যার ফলে দরজা বন্ধ করে একটা সাউন্ড প্রুফ সিচুয়েশন তৈরি করে কথা বলতে পারতাম, কিন্তু আজকে ওই রাউটারটা ওয়াইফাই এর কি বলা যায় নেটে আপনাদের সাথে যুক্ত হয়েছে, এই কারণে দরজা খুলে রাখতে হয়েছে। আর বুঝতে পারছেন যে আজকে বাসা বাড়িতে থেকে ক্লাস নিচ্ছি। অলরাইট, তারপর আশা করি যে সমস্যা হবে না। তো যেটা বলছিলাম যে আজকের সেশন শেষে আমরা আধুনিক বাংলা কবিতার যে যে বিষয়গুলো জরুরি সেই বিষয়গুলো নিয়েই একটা ধারণা পাবো। আপনারা শুরু থেকে আমরা বলেছিলাম যে ক্যারিয়ার এইড থেকে আমরা যে কাজটি করি, যে একটি বিস্তৃত কোর্স, মনে করেন যে বাংলা ভাষা ও সাহিত্যের যে কোর্স, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায় 7 বছর ধরে একটানা পড়েছি। তারপরে যখন সার্টিফিকেট নিয়ে বের হয়েছি তখন মনে হয়েছে যে বাংলা বিষয়ের তো তেমন কিছুই জানলাম না, কিছু ভাষা আইডিয়া নিয়ে ইউনিভার্সিটি থেকে বের হলাম। সেই বিস্তৃত কোর্স একটি স্কুইজ করে 7-8টা ক্লাসে আপনার সামনে উপস্থাপন করতে হচ্ছে। বুঝতেই পারছেন যে আমরা সুপারফিশিয়ালি কোন জিনিসগুলো পড়া দরকার তার একটা আইডিয়া আপনার সামনে উপস্থাপন করব, বাদ বাকি কাজটা মূলত আপনাকেই করতে হবে। অর্থাৎ আমরা যে আলোচনাগুলো করছি, দিস ইজ কন্টেন্ট। কন্টেন্ট মানে সূচিপত্র। সূচিপত্র সম্বন্ধে সম্যক ধারণা থাকলে যেমন ভিতরে কি আছে সেটা অনুমান করা যায়, ঠিক অনুরূপভাবে আমার এই আলোচনা আপনি সূচিপত্র হিসেবে গ্রহণ করবেন এবং এখানে যা যা আছে সেটার সূত্র ধরে আপনি ভিতরে প্রবেশ করবেন, এটি আমাদের কাম্য। যাক, তো আধুনিক সাহিত্য শাখা হিসেবে বাংলা কবিতা, আপনারা জানেন যে আমাদের আধুনিক যুগের যে সূচনা পর্ব 1801 থেকে আমরা বর্তমান পর্যন্ত বলে থাকি, কিন্তু সত্যিকারের আধুনিকতা শুরু হয় অ্যারাউন্ড 1860-তে। 1860 সাল বা তার আশেপাশের বছর থেকেই আধুনিকতার যাত্রা শুরু হয়। আপনারা দেখেছেন উপন্যাসের ক্ষেত্রে আলোচনার সময় একই কথা বলেছিলাম, প্রবন্ধের আলোচনা, নাটকের আলোচনা, সব জায়গায় আমরা একই কথা বলছি। এখন এই 1861 সালে একটি বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, আপনাদের মনে আছে যে আধুনিক বাংলা কবিতার যিনি জনক মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত গ্রন্থ মেঘনাদ বধ মহাকাব্য। এখন এটি মহাকাব্য,
মহাকাব্য মানে সবার আগে তার পরিচয় এটি হলো কবিতা বা কাব্য, তারপরে সেটি মহাকাব্য। সুতরাং কবিতার আধুনিক কবিতার যাত্রা শুরু হচ্ছে, সত্যিকারের পরিপূর্ণতা নিয়ে যাত্রা শুরু হচ্ছে এই জায়গা থেকে। এবং মাইকেল মধুসূদন দত্তকে এ কারণে আধুনিক বাংলা কবিতার জনক বলা হয়। তাহলে ব্যাপারটা দেখছেন যে আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত, এবং 1861 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদ বধ মহাকাব্যটি প্রকাশিত হচ্ছে। এখন মহাকাব্য, আপনারা জানেন মহাকাব্য বাংলা কবিতারই একটি ধারা। আমরা আধুনিক যুগে শুরুর দিক থেকে আমরা দেখতে পাই যে শুরুর দিকে যেমন গীতি কবিতা যেমন আছে, তারপরে মহাকাব্য রচনার একটা প্রয়াস আছে। এরপরে আমরা যখন সামনের দিকে এগিয়েছি তখন মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন, এরপরেই আমরা আর একটু এগিয়ে যেয়ে দেখেছি যে আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনিও একটি মহাকাব্য লিখছেন, যেটি নাম হচ্ছে বৃত্ত সংহার, বৈরী তৈরফলা বিদ্রোহ সংহার, এটি মহাকাব্য লিখছেন। তারপরে আমরা দেখতে পাই যে মুসলমানদের মধ্য থেকে কায়কবাদ মহাশ্মশান নামে একটি মহাকাব্য লিখছেন, এবং নবীনচন্দ্র সেন আরো 3টি মহাকাব্য লিখছেন। তাহলে এইগুলো হলো আমাদের মহাকাব্যের ইতিহাস। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই দেখা যায় যে মহাকাব্য লেখার যে সামাজিক পরিস্থিতি, মানুষের মানস গঠন এবং সমাজের অবস্থা, সেদিকে তাকালে আমরা দেখতে পাই যে মহাকাব্য লেখার পরিস্থিতি আর তখন থাকছে না। যার ফলে মহাকাব্যটি খুব বেশি এগোয়নি, সে থেমে গেছে। যে গীতি কবিতা যেটা, সেটির যাত্রা শুরু হয়েছে এবং সেটি এখনো পর্যন্ত চলমান আছে। এখন ব্যাপারটা হলো মহাকাব্যের বিষয়টি একটুখানি জানার আগে আপনাদেরকে দু একটি প্রশ্ন করি। যে আপনারা জানেন যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর রোমান্টিক কবি, আপনারা জানেন কাজী নজরুল ইসলাম রোমান্টিক কবি, জীবনানন্দ দাশ রোমান্টিক কবি। কিন্তু সবার আগে যদি এরকম একটি প্রশ্ন করা হয় যে বাংলা সাহিত্যের প্রথম বিশ্বকবিকে, নিঃসন্দেহে আপনারা উত্তরটি জানেন। সেটি হলো বাংলা সাহিত্যের প্রথম বিশ্বকবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। এখন এটি যে কেউ প্রমাণ করতে পারবে, যারা বাংলা সাহিত্য সম্পর্কে সম্যক ধারণা আছে যাদের, তারা এটি প্রমাণ করতে পারবে যে বাংলা সাহিত্যের প্রথম বিশ্বকবি মাইকেল মধুসূদন দত্ত। এখন নানাভাবে এটি প্রমাণ করা যেতে পারে। আপনি বলতে পারেন যে আমাদের যে আধুনিক বাংলা কবিতা, সেটি পাশ্চাত্য প্রভাবিত বাংলা কবিতা, এবং মাইকেল মধুসূদন দত্ত সমগ্র বিশ্ব থেকে কি বলা যায় নির্যাস সংগ্রহ করে, আধুনিকতার নির্যাস সংগ্রহ করে তারপর তিনি সেটি বাংলায় আত্মস্থ করছেন এবং বাংলা মহাকাব্য লিখেছেন। সেক্ষেত্রে তিনি মানে বাংলা সাহিত্যের প্রথম বিশ্বকবি। কিন্তু স্বীকৃত আমরা পরে এসে রবীন্দ্রনাথকেই বলছি বিশ্বকবি। যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, নিঃসন্দেহে সেটির উত্তরও আমরা দিতে পারি মাইকেল মধুসূদন দত্ত। তিনি নানাভাবে তার কাব্যের মধ্য দিয়ে এবং জীবনাচরণের মধ্য দিয়ে এক ধরনের দ্রোহ প্রকাশ করেছেন বিভিন্ন সময়। এটা আপনারাও জানেন যে তিনি 1843 সালে ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন। এটি কিন্তু একটি দ্রোহী কাজ। তিনি তার পৈতৃক ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন 1843 সালে। এটি তার একটি দ্রোহ। কাব্যের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে আপনারা জানেন যে আমাদের প্রথম যে মহাকাব্য মেঘনাদ বধ, সেটির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি এটিকে সাহিত্যিক মহাকাব্য বলা হয় বা ইমিটেটিভ মহাকাব্য বলা হয়, কিছুটা অনুকরণমূলক মহাকাব্য বলা হয়। এবং এই মহাকাব্যের মধ্যে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু পৌরাণিক ভারতীয় যে পুরাণে রাম রাবণের যে কাহিনী রামায়ণে, সেই রামায়ণের কাহিনীকে একেবারে বিপরীত ভাবে তিনি উপস্থাপন করেছেন। এবং তার মধ্যে তার দ্রোহের প্রকাশ ঘটছে কিরকম দেখেন। আপনারা জানেন রাম হলো রামায়ণের দেবতার অবতার বা দেবতার প্রতিনিধি, আর রাবণ হলো ভিলেন বা রাক্ষস। কিন্তু আমরা দেখতে পাই
যে এই রামায়ণকে যারা হিন্দু ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করে সেই জনগোষ্ঠীর একজন সদস্য হিসেবে মাইকেল মধুসূদন দত্ত যখন সেই কাহিনীর অংশ বিশেষ নিয়ে মেঘনাদ বধ মহাকাব্য লিখলেন, অর্থাৎ আপনারা মনে রাখবেন যে মেঘনাদ বধ মহাকাব্যের যে কাহিনী সেটি কিন্তু রামায়ণ থেকে গৃহীত, এবং রামায়ণের যে সরল কাহিনী, রাম দেবতা বা দেবতার অবতার আর রাবণ রাক্ষস, আমরা দেখতে পাই মেঘনাদ বধ মহাকাব্যে সেটি উল্টে গেছে। ওখানকার দেবতা এখানে কিছুটা ভিলেন হয়ে গেছে মেঘনাদ বধ মহাকাব্যে, আর ওখানকার ভিলেন রাবণ সে এখানে কি বলা যায় অস্তিত্বশীল আধুনিক মানুষের প্রতিনিধি হিসাবে নায়ক হয়ে দাঁড়িয়েছে। এটি যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটি মাইকেল মধুসূদন দত্তের মধ্যে এক ধরনের দ্রোহ ছিল, যার ফলে তিনি তার সেই দ্রোহী চেতনার প্রকাশ করছেন। এবং আপনি জানেন তৎকালীন হিন্দু সমাজে মাইকেল মধুসূদন দত্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং তাকে অনেকটা মুরতাদ ঘোষণা করা হয়েছে। ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম জীবনে মাইকেল মধুসূদন দত্তকে সমালোচনা করে প্রবন্ধ লিখেছেন যে মাইকেল মধুসূদন ধর্ম এবং সমাজের বিশ্বাসে আঘাত করেছে। কিন্তু কালক্রমে সাহিত্য বিচারে আমরা দেখতে পাই মাইকেল মধুসূদনেরই জয় হয়েছে। তাহলে এটি তার দ্রোহের অন্যতম একটি দিক। তারপরে বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী নারী চরিত্র, সেটি স্রষ্টা আমাদের মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য নারীর যে সংগ্রামশীল একটি অবস্থা, সেটি তার মহাকাব্যের মধ্যে আমরা প্রথম দেখতে পাই। আপনারা জানেন যে এরকম একটি উক্তি আপনারা ছোটবেলা থেকে পড়ছেন, আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে। এই উক্তিটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের। আমরা দেখতে পাই মহাকাব্য মেঘনাদ বধ এর নায়ক মেঘনাদ, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয় এবং তার স্ত্রী প্রমীলা সে তার স্বামী হত্যার প্রতিবাদ জানাতে কি বলা যায় সৈনিকের পোশাক পরিধান করে যুদ্ধক্ষেত্রে ধাবিত হচ্ছে। তার স্বামী হত্যার প্রতিশোধ নিতে সে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধের ময়দানে যাচ্ছে। তখন তার সখীরা বলছে, তুমি যুদ্ধ করতে যাচ্ছ, তোমাকে তো রামের লোকেরা হত্যা করে ফেলবে, কারণ রাম দেবতাদের সহযোগিতা নিয়ে যুদ্ধ করছে রাবণের বিরুদ্ধে। তখন রাবণের এই পুত্রবধূ অর্থাৎ মেঘনাদের স্ত্রী প্রমীলা সে একটি উক্তি করে, আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে। এই উক্তিটি আপনারা শুনেছেন বহু আগে থেকে। এটি হলো মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত প্রমীলা নায়িকা, তার মুখ থেকে উক্তিটি আসে। এখানে রামকে ভিখারি হিসেবে অভিহিত করা হয়েছে, কারণ সে দেবতাদের সহযোগিতা নিয়ে তার শ্বশুর রাবণের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং অন্যায়ভাবে তার স্বামী এবং তার দেবরকে হত্যা করছে। তো এই সব কারণে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি আসলেই মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম বিশ্বকবি আসলেই মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। আপনি জানেন যে মাইকেল মধুসূদন দত্ত যে মহাকাব্য রচনা করছেন, সেই মহাকাব্যের যে বিষয়বস্তু সেটির পুনরুপস্থাপনের ক্ষেত্রে তিনি এক ধরনের বিপ্লব তৈরি করে দিয়ে গেছেন। অর্থাৎ রামায়ণের কাহিনীকে তিনি সম্পূর্ণ বিপরীত অবস্থানে নিয়ে এসে মেঘনাদ বধ কাব্য উপস্থাপন করছেন। এর জন্য তিনি বিদ্রোহী কবি। এবং জানেন যে তিনি একটি নতুন ছন্দের সৃষ্টি করছেন, যেটাকে আপনারা বলেন অমিত্রাক্ষর ছন্দ। আপনারা জানেন বিসিএস এ কোশ্চেন আসছে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি। অমিত্রাক্ষর ছন্দ হলো যে আপনারা জানেন যে নর্মালি আমরা যখন কবিতা পড়ি তখন একটি পংক্তির শেষ লাইনের সাথে পরবর্তী আপনারা কি স্যারের কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না? স্যার আচ্ছা, আমিও ফিল করতেছি। আচ্ছা স্যার সম্ভবত নেট প্রবলেম হচ্ছে বা ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা একটু ধৈর্য ধরি। একজন ভাই প্রশ্ন করেছেন, স্যার
মহাকাব্য কি অলওয়েজ অমিত্রাক্ষর ছন্দে দেয়া হয়? আচ্ছা স্যার কানেক্টেড হোক, আমরা প্রশ্নটা স্যারের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। ওকে, বিটু ভাই একটু স্যারকে ফোন দিন তো, অফলাইন নাম্বারে ফোন দিন। বিটু ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ওকে, স্যার সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। মোবাইল কি অনলাইন প্রোগ্রামে ছিল তো, চার্জ শেষ হয়ে গেছে কিনা। স্যার জি স্যার, স্যারের ওইখানে নাকি নেটওয়ার্ক চলে গেছে। ও স্যারের বাসায় ওয়াইফাই ছিল, ওয়াইফাই চলে গেছে। হ্যাঁ স্যার, স্যার জয়েন হয়েছে আবার। জি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঘটনা নেট হলো প্রবলেম হচ্ছিল। নেটের ওই যে ওয়াইফাই ডিস্টার্ব করছে, আমি এখন মোবাইল ডাটাতে আসছি। ঠিক আছে, দেখা যাক। ওকে ওকে, জি স্যার। স্যার একটা প্রশ্ন আসছিল প্রাসঙ্গিক, প্রশ্নটা আমার মনে আনসার দিয়ে দিলে ভালো হবে। একজন ভাই প্রশ্ন করেছেন, নাসিফ ইসাক ভাই, স্যার মহাকাব্য কি অলওয়েজ অমিত্রাক্ষর ছন্দ দিয়ে হয়? আর না, মহাকাব্য কি অলওয়েজ হিস্টোরিক্যাল ঘটনাকে নিয়ে লেখা হয় কিনা? গুড, চমৎকার কোশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ওইদিকেই একটু যাচ্ছি যে মাইকেল মধুসূদন দত্ত যখন মহাকাব্য লিখলেন, তার আগে বাংলাদেশেও কিন্তু মহাকাব্য ছিল, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মহাকাব্য, তবে সেটি বাংলায় লেখা নয়। যেটাকে আমরা মহাভারত বলি, যেটাকে আমরা রামায়ণ বলি, সেগুলো কিন্তু মহাকাব্য হিসেবে বিবেচিত, ধরনের মহাকাব্য। কিন্তু এগুলোকে বলা হয় জাত মহাকাব্য। জাত মহাকাব্য হলো সেইগুলো যেগুলো বহুকাল আগে থেকে প্রচলিত, তারপর একজন কোন নামকরা ব্যক্তিত্ব বা কবি সেটিকে লিপিবদ্ধ করেছেন। আমাদের রামায়ণ ও মহাভারত এরকম বহুকাল আগে থেকে পৌরাণিক কাহিনী হিসেবে প্রচলিত ছিল। পরে ব্যাস ব্যাস বা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস তিনি মহাভারত লিখে ফেললেন সংস্কৃত ভাষায়, এটি একটি মহাকাব্য। এরপরে আমরা দেখতে পাই যে এই 10 সেকেন্ড হলো, আবার বন্ধ হয়ে গেল কিনা? সানি ভাই আপনার মনে হয় মিউট করা নাই আর কি, আনমিউট করা শোনা ও যাচ্ছে। সরি জি স্যার, শোনা যাচ্ছে স্যার, আপনি কন্টিনিউ করেন। ওকে, তো এরপরে যখন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস রামায়ণ লিখলেন, না 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 কৃত্তিবাস ওঝা যখন রামায়ণ লিখলেন, তখন সেটি মহাকাব্য হিসেবে বিবেচিত হয়। এটি এরকম নয় যে কৃত্তিবাস ওঝাই প্রথম এই কাহিনী উপস্থাপন করছেন, এর বহু আগে থেকে সেটি প্রচলিত ছিল। সুতরাং জাত মহাকাব্যের বিষয়বস্তু হিসাবে পৌরাণিক কাহিনী, ইতিহাস, এইগুলোই মেন, বিশেষ করে পৌরাণিক কাহিনীগুলোই জাত মহাকাব্যের মেন উপজীব্য। পরে এসে দেখা গেছে যখন সাহিত্যিক মহাকাব্যের তৈরি হচ্ছেন, সৃষ্টি হচ্ছে, যেমন হোমারের যেটাকে আমরা বলি কি যেন হোমারের যে বিখ্যাত মহাকাব্য ইলিয়াড ও ওডিসি, এগুলো জাত মহাকাব্য। ইলিয়াড, ওডিসি এটাও জাত মহাকাব্য, এই অর্থাৎ রামায়ণ মহাভারতের পর্যায়ে। এরপরে যখন কি বলা যায় আধুনিক কালে এসে আমরা দেখতে পাই যে কবিরা যখন মহাকাব্য রচনা করলেন, তখন মহাকাব্য রচনা করতে গিয়ে তারা যে বিষয়বস্তু নিলেন, সেই বিষয়বস্তুগুলো পূর্বে প্রচলিত পৌরাণিক কাহিনীর অংশবিশেষ, অথবা ইতিহাসের কোনো ঘটনা, অথবা সমসাময়িক কালের কোনো যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনীকে তারা মহাকাব্যের উপজীব্য করলেন। অর্থাৎ সাহিত্যিক মহাকাব্য যেটা আধুনিক কালে, সেটি অবশ্যই আপনি যেটা বলেছেন প্রশ্নের মধ্যে রচিত হয়,
অথবা সেটি পৌরাণিক ঘটনাকে অবলম্বন করে রচিত হয়, অথবা সেটা সমসাময়িক কালে কোনো বিখ্যাত যুদ্ধ বা বিগ্রহ নিয়ে রচিত হয়ে থাকে। তাহলে এই জিনিসটা মাথায় রেখেন যে মহাকাব্য দুই প্রকারের। একটি হলো যেটাকে আমরা বলছি জাত মানে অথেন্টিক এপিক জাত মহাকাব্য, আরেকটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য বা যেটাকে আমরা অনুকৃত বা ইমিটেড এপিক যেটাকে বলে, অর্থাৎ অনুকৃত বা সাহিত্যিক মহাকাব্য। এখন আমাদের মাইকেল মধুসূদন যখন লিখলেন তখন এটি কিন্তু অনুকৃত বা সাহিত্যিক মহাকাব্য হিসেবেই বিবেচিত। এরপরে আপনি দেখবেন যে মিল্টনের প্যারাডাইস লস্ট সেটি কিন্তু সাহিত্যিক মহাকাব্য। তারপরে ভার্জিলের ইনিড সেটিও সাহিত্যিক মহাকাব্য। তাহলে এইগুলোই হলো মহাকাব্যের মূল বিষয়। এবং মহাকাব্যের আপনারা জানেন যে মহাকাব্যের ভাষা হতে হয় আলংকারিক। সেটির কি বলা যায় একটি উচ্চ মার্গের ভাষা, উপমা, রূপক, উৎপ্রেক্ষা ইত্যাদি অলংকার দিয়ে সেগুলো বিন্যস্ত করতে হয়। এবং কি বলা যায় যে কোনো কি বলা যায় একটি ছন্দে সেটি রচিত হয়, কখনো কখনো ভিন্ন ছন্দও শেষ পর্যায়ে আসতে পারে। এবং মহাকাব্যের অন্যতম আরেকটি লক্ষণ আপনারা জেনে রাখবেন যে আমাদের দেশে মহাকাব্যের প্রধান বৈশিষ্ট্য যেটা বাংলা মহাকাব্যের মাইকেল মধুসূদন দত্তের মধ্যে যেটি এসেছে সেটি হলো এর 8-এর অধিক মানে 8-এর অধিক স্বর্গ বা চ্যাপ্টার থাকতে হবে। আপনি দেখবেন যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্যে 9টি স্বর্গ আছে, 9টি চ্যাপ্টার আছে। এবং এই স্বর্গগুলোর প্রত্যেকটিরই আলাদা আলাদা নাম থাকতে হয়। মাইকেল মধুসূদন দত্তের মধ্যে সেটা আমরা দেখতে পাই এবং সেটি কি বলা যায় তিনি মেনে চলেছেন। এখন আর যে বিষয়গুলো বিশেষ করে আপনার মহাকাব্যের বিষয়ে মনে রাখা দরকার সেটি হলো যে মহাকাব্যের অন্যতম আর কি বৈশিষ্ট্য হলো যে এখানে স্বর্গ, মর্ত, নগর এবং সাগরের বর্ণনা থাকতে হয় বা সমুদ্রের বর্ণনা থাকতে হয়। অর্থাৎ আমরা মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য পড়ে দেখতে পাই যে সেখানে রাম সশরীরে কি নরক দর্শনে যাচ্ছেন বা স্বর্গ দর্শনে যাচ্ছেন, সেখানকার অবস্থা আবার কি বলা যায় বর্ণিত হচ্ছে কবির কলম দিয়ে, কবির মুখ দিয়ে। তাহলে ব্যাপারটা হলো মহাকাব্যের মধ্যে স্বর্গ, নরক, মর্ত, সমুদ্র এই সবগুলোর বর্ণনা থাকতে হয়। অর্থাৎ এটি কিছুটা অতিপ্রাকৃত টাইপের। এখন আপনি বলতে পারেন যে আধুনিক কালে মহাকাব্য কেন রচিত হয় না? প্রথম দিকে হয়েছিল, কিন্তু তারপরে আর মহাকাব্য রচিত হয়নি। তার কারণ মহাকাব্যের মধ্যে যে বিষয়বস্তুগুলো বিধৃত করতে হয়, যে নিয়মগুলো মানতে হয়, সেই নিয়মগুলো আধুনিক মানুষের জীবনের অনেক ক্ষেত্রে এখন আর মানা হয় না। যেমন অতিপ্রাকৃত বিষয়গুলোতে আমরা আর অত বিশ্বাস করি না। যার ফলে আধুনিক কবিরা আস্তে আস্তে মহাকাব্য বাদ দিয়ে তারা চলে আসছেন কোথায়? গীতি কবিতার দিকে। এবার দেখেন বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু মহাকাব্য রচনা করেননি। তিনি তার একটা কবিতার মধ্যে বলছেন যে তিনি মহাকাব্য কবিতার মধ্যেই বলছেন কবিতার আকারে যে মহাকাব্য রচনা করতে চেয়েছিলেন, কিন্তু আধুনিক কালের জীবনযাপনের যে প্রণালী তার সাথে মহাকাব্যের সামঞ্জস্য না থাকার কারণে তিনি মহাকাব্য রচনা করেননি। সুতরাং মহাকাব্য সম্পর্কিত সংক্ষিপ্ত আইডিয়া আপনাদেরকে দিলাম। আর একটুখানি বলে নিই যে মহাকাব্য দুই প্রকার হতে পারে। একটা হলো অথেন্টিক মহাকাব্য বা জাত মহাকাব্য, যেটি বহুকাল থেকে প্রচলিত থাকে, তারপর একজন ব্যক্তি কবি সেটি কি বলে লিখিত আকারে উপস্থাপন করেন। তার অন্যতম উদাহরণ সংস্কৃত ভাষায় লেখা আপনারা দেখছেন যে মহাভারত এবং রামায়ণ, আর হোমারের ইলিয়াড এবং ওডিসি, এগুলো হলো কি বলা যায় জাত মহাকাব্য। এরপরে আমরা যখন সাহিত্যিক মহাকাব্য বা অনুকৃতি মহাকাব্য যেটা ইমিটেটিভ এপিক সেটার দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই মাইকেল মধুসূদন দত্তের এই মহাকাব্যটি সাহিত্যিক মহাকাব্য। আমরা ভার্জিনের ইনিড দেখতে পাই এই অনুকৃতিমূলক বা সাহিত্যিক মহাকাব্য। ইলিয়াড মিল্টনের প্যারাডাইস লস্ট এটাকেও আমরা এই সাহিত্যিক মহাকাব্য হিসেবে অভিহিত করি। এরপরে দেখেন বাংলায় আর যারা মহাকাব্য লিখেছেন
বিশেষ করে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপরে নবীনচন্দ্র সেন, তারপরে আমাদের কায়কোবাদ, এই সবগুলো কিন্তু সাহিত্যিক মহাকাব্য। এবং এই মহাকাব্যগুলোর মধ্যে ওই ওই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ নগর, স্বর্গ, নরক, সমুদ্র, এগুলোর বর্ণনা উপস্থাপিত হয়েছে। কিন্তু মহাকাব্য বেশি দূর এগোতে পারেনি, কারণ হলো এর ভিতরকার যে অতিপ্রাকৃত বিষয় অর্থাৎ স্বর্গ, নরক ইত্যাদি স্বপ্ন বর্ণনা, সেগুলোর প্রতি মানুষের এখন আর অত বেশি কি বলা যায় বিশ্বাস, মানে মানুষের আগ্রহ না থাকার কারণে বিষয়টি থেকে আস্তে আস্তে আমরা চলে এসেছি গীতি কবিতার দিকে। যাক, আমরা চলে আসলাম মাইকেল মধুসূদন দত্তের আলোচনার প্রেক্ষিতে। কবিতার শুরুর দিকে আপনার দুটি ভাগে পড়তে হবে, মহাকাব্য আর গীতি কবিতা, এই দুটি পড়তে হবে। এই দুটি ধারায়, মহাকাব্যের ধারায় আপনি লেখাপড়া করবেন, মাইকেল মধুসূদন দত্ত, তার মহাকাব্যের নামটি পড়বেন। আর আগে তো অনুবাদ সাহিত্যের, মধ্যযুগের অনুবাদ সাহিত্যের ধারায় রামায়ণ মহাভারত পড়ে ফেলেছেন। এরপরে হলো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্ত সংহার নামে 1875 তার প্রথম পর্ব এবং 1877 তার দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়। যে কোনো গাইড বই এটি উল্লেখ আছে, আপনি একটু পড়ে নেবেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে নবীনচন্দ্র সেনের কুরুক্ষেত্র, প্রভাস, এরকম 3টি মহাকাব্য আছে। এবং সবশেষ আমাদের কায়কোবাদের মহাশ্মশান, একটি বিখ্যাত মহাকাব্য। এই সব মহাকাব্যের মধ্যে একমাত্র সফল মহাকাব্য হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ। যাক, তো আমরা মাইকেল মধুসূদন দত্তের সূত্র ধরে মহাকাব্য বিষয়টা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা সুপারফিশিয়াল আইডিয়া দেওয়ার চেষ্টা হলো। আশা করছি যেটুকু আইডিয়া পেলেন সেটুকু মনে রাখলেই আপনার কি বলা যায় বিসিএস প্রিলির যে প্রস্তুতি সেটি হয়ে যাবে। এরপরে মাইকেল মানে কবি হিসাবে মাইকেল মধুসূদন দত্তের পরে আপনাকে একটু লেখাপড়া করতে হবে। কারণ হলো মাইকেল মধুসূদন দত্তকে আমরা আধুনিক বাংলা কবিতার জনক বলছি। রবীন্দ্রনাথ তার সমগ্র কাব্য জীবনে যেসব অনুশীলন, যেসব বিষয়াদি নিয়ে লিখেছেন, তার সবগুলোর সূত্র মাইকেল মধুসূদন দত্তের মধ্যে পাওয়া যায়। কাজী নজরুল ইসলাম যতগুলো বিষয় নিয়ে তার কবিতা নির্মাণ করেছেন, তার সূত্রগুলো, তার সোর্সগুলো মাইকেল মধুসূদন দত্তের মধ্যে পাওয়া যায়। এ কারণেই বললাম মাইকেল মধুসূদন দত্ত একাধারে বিশ্বকবি, প্রথম বিশ্বকবি, একাধারে প্রথম বিদ্রোহী কবি। তার জীবন সম্পর্কে এবং তার সাহিত্য জীবন সম্পর্কে ছোট্ট একটি আলোচনা আপনাদের দরকার। সেটি হলো প্রথমত তার কাব্যগ্রন্থগুলো। বুঝতেই পারছেন যে 1861 সালে তার প্রথম প্রকাশিত কাব্য মেঘনাদ বধ। এরপরে যেটা আছে যে তারও আগে 1849 খ্রিস্টাব্দে 1849 খ্রিস্টাব্দে তিনি ইংরেজিতে একটি লেখা লিখেছিলেন, আপনাদের সবারই মাথায় আছে নিঃসন্দেহে, ইয়েস, ক্যাপটিভ লেডি। সেটি ইংরেজিতে লেখা, কিন্তু আপনারা জানেন যে ইংরেজিতে তিনি মূল্যায়িত না হওয়ার ফলে তিনি আবার যখন বাংলায় ফিরে আসেন এবং বাংলায় ফিরে আসার পরেই বাংলায় সোনা ফলতে শুরু করেন। অর্থাৎ বাংলা কবিতা তার আধুনিকতায় প্রবেশ করে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে। মাইকেল মধুসূদন দত্ত এরপরে লেখেন তিলোত্তমা সম্ভব কাব্য 1860 সালে। এটা মনে রাখতে হবে, তিলোত্তমা সম্ভব কাব্য 1860 সালে। এরপরে তিনি লিখেছেন বীরাঙ্গনা, তারপরে লিখেছেন ব্রজঙ্গনা, তারপরে লিখেছেন চতুর্দশপদী কবিতাবলী, যেটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। স্যার ওই যে তিলোত্তমা সর্বস্ব বা যে ব্রজঙ্গনা, এগুলোর মানে কি স্যার, অর্থটা কি স্যার একটু জানার ছিল, মানে তিলোত্তমা মানে বা ব্রজঙ্গনা মানে স্যার? আচ্ছা, সেটা হলো এর অর্থ আছে তিলোত্তমা সম্ভব মানে তিলোত্তমা জাত, ব্যাপারটাই রাখা। এগুলোর ভিতরকার কাহিনীর একটা রিফ্লেকশন আছে নামকরণের মধ্যে। তো আমরা যদি কাহিনীর দিকে যেতে যাই তাহলে প্রিলির লেখাপড়া হবে না, সেটা পুরোটা রিটেনের লেখাপড়া হবে। তিলোত্তমা সম্ভব বলে তিলোত্তমা জাত আর এরকম একটা অর্থ বোঝায়। বীরাঙ্গনা তো বুঝতেই পারছেন। আর একটা বিষয় মনে রাখেন যে বীরাঙ্গনা কিন্তু বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি নিয়ে বিসিএস বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে, যেটি কোন ধরনের কাব্যগ্রন্থ। ইয়েস, এটি হলো পত্র কাব্য। অর্থাৎ এখানে
13টি সম্ভবত পত্র আছে, এবং পত্রের নায়িকারা চিঠি লিখছেন, পত্র লিখছেন, এবং সবগুলো পৌরাণিক কাহিনীর, পৌরাণিক যেসব চরিত্র আছে, ভারতীয় পুরাণের যেসব চরিত্র আছে, সেই পুরাণের নারী চরিত্রগুলো সিলেক্ট করে তাদের মুখ দিয়ে তিনি কথাগুলো বলিয়ে নিচ্ছেন। এই জন্য এটাকে বলা হচ্ছে পত্রকাব্য, এবং বিসিএসে কিন্তু এটি আসছে। এটির নাম হলো বীরাঙ্গনা পত্রকাব্য, যেটা 1862 সালে প্রকাশিত হয়। তারপর হচ্ছে ব্রজঙ্গনা। ব্রজঙ্গনা আপনারা বুঝতে পারছেন যে এটা ব্রজঙ্গনা অনেকটা ওই যে রাধা কৃষ্ণের, রাধাকে কি বলা যায়, প্রতিবিম্বিত করা হয়েছে এরকম মনে হয়। তারপর যেটা আছে চতুর্দশপদী কবিতা বলি, যেটা অমিত্রাক্ষর ছন্দে রচিত। আচ্ছা, তাহলে এই কাব্যগ্রন্থের নাম একটু আপনাকে মনে রাখতে হবে। প্রথম মনে রাখলেন হলো আমাদের মেঘনাদ বধ মহাকাব্য, তারপরে মনে রাখলেন দ্য ক্যাপটিভ লেডি, তারপরে বীরাঙ্গনা যেটাকে পত্রকাব্য বলা হচ্ছে, তারপরে হলো ব্রজঙ্গনা, তারপরে চতুর্দশপদী কবিতা বলি। এইগুলো হলো তার কবিতা। এটুকু শুধু একটু মনে রাখতে হবে। এক্ষেত্রে দেখেন প্রশ্নগুলো, ধরনগুলো দেখছেন যে অমিত্রাক্ষর ছন্দ কি। অমিত্রাক্ষর ছন্দ অর্থ হলো যে ছন্দের অন্তে মিল নাই, সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, এবং এই ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত, এবং বাংলা সাহিত্যে বাংলা কবিতায় সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। এই জিনিসগুলো আপনাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই ছিল, সরি, আগে যেটা বলছিলাম যে পত্র সংখ্যা হলো 11টি, 13টি না, সরি 11টি পত্র। এখানে এরকম আছে যে দশরথের প্রতি কৈকেয়ী, এসব পৌরাণিক চরিত্র। দশরথ একটা চরিত্র, কৈকেয়ী একটি নারী চরিত্র, সোমের প্রতি তারা, তারা একটি নারী চরিত্র, তারপরে নীলধ্বজের প্রতি জনা, এরকম অনেকগুলো 11টি পত্র নিয়ে এই পত্রকাব্য বীরাঙ্গনা রচিত। এগুলো হলো মাইকেল মধুসূদন দত্তের কবিতা। এই কয়টা বইয়ের নাম একটু আপনাকে মনে রাখতে হবে। এরপরে আপনাদের আরেকটু নাটকের বিষয়টা, তো নাটকের দিন আমরা আলোচনা করেছিলাম, তারপরে একটুখানি স্মরণ করিয়ে দিই যে বাংলা কবিতার সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকেরও পুরোধা ব্যক্তিত্ব। তার হাত দিয়েই বলা চলে যে বাংলা নাটকেরও মানে সফল যাত্রা শুরু। তিনি যেসব নাটক লিখেছেন তার দুটি সারাক্ষণ আপনাদের মাথায় আছে। একটাকে আপনারা বলেন যে একাই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। এখন ব্যাপারটা দেখেন, বিসিএস এ কোশ্চেন আসছে যে বুড়ো শালিকের ঘাড়েরও এই শব্দের মানে, বা এই কি বলা যায় বাগধারা টাইপের জিনিসটির অর্থ কি, বা বুড়ো শালিকের ঘাড়েরও, এটি হলো বুড়ো বয়সে ভীমরতি, উত্তরটা ছিল। অর্থাৎ বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে টাকার জোর, সমাজের প্রতিপত্তির কারণে যেসব চরিত্র দোষ দেখা যায়। 19 শতকে মাইকেল মধুসূদন দত্তের আমলে এ ধরনের ঘটনা আমরা দেখতে পাই। সেটির একটি চিত্রায়ন এই একেই কি বলে এই বুড়ো শালিকের ঘাড়েরতে আমরা দেখতে পাই। আর একই কি বলে সভ্যতা, যে 19 শতকের আপনি জানেন যে 19 শতকের, যেটাকে ওই যে রেনেসান্স বা নবজাগরণের কথা বলা হয়েছিল, আমরা বহুবার বলেছি, ওই সময় যে যুবকদের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা দেখা দেয়, সমাজে একটা উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হয়, বাঙালি হিন্দুর অঢেল টাকা সম্পত্তির মালিক হওয়ার কারণে, তার একটা চিত্র আমরা একেই কি বলে সভ্যতা এই প্রহসন গ্রন্থে দেখতে পাই। এখন প্রহসন এবং নাটকের মধ্যে তফাৎ কি, এটিও বিসিএস এর কোশ্চেন আসছে। যে প্রহসন হলো সমাজে বিদ্যমান অসঙ্গতির বিরুদ্ধে অসঙ্গতিগুলোকে তুলে নিয়ে আসা, এবং তার বিরুদ্ধে কি বলা যায় সাহিত্যিকভাবে অবস্থান গ্রহণ করা, সেটি হচ্ছে প্রহসন। মনে রাখতে হবে যে প্রহসনের প্রথম পরিচয় সে নাটক, তারপর প্রহসন, অর্থাৎ যে নাটকের মধ্যে সমাজের অসঙ্গতি, বিদ্যমান অসঙ্গতিগুলোকে ব্যঙ্গ করে নাটক উপস্থাপন করা হয়, সেই নাটকের নাম হলো প্রহসন। একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুটি প্রহসন অর্থাৎ নাটক এর রচয়িতা আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এর বাইরে তিনি আর যেসব নাটক লিখেছেন সেগুলোর নাম একটুখানি শোনেন। একটা হচ্ছে শর্মিষ্ঠা, যেটা 1858 সালে লেখা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়া কানন, এগুলোই।
আরো একবার বলছি আমি, একটুখানি মনে রাখেন। শর্মিষ্ঠা 1859 সালে রচিত, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়া কানন, একাই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। এটি হলো মাইকেল মধুসূদন দত্তের কি বলা যায় সাহিত্য সম্পর্কিত মানে ইনফরমেটিভ আলোচনা, যেটা বিসিএস প্রিলির জন্য আমাদের প্রয়োজন পড়বে। এর ছাড়াও আরো কিছু তথ্য আপনারা পেয়েছেন, সেটি হলো তিনি সনেটের প্রবর্তক। তার একটা ছদ্মনাম ছিল। আপনি জানেন যে প্রত্যেক নামকরা সাহিত্যিকের একটা ছদ্মনাম ছিল থাকে, সেরকম তার একটি ছদ্মনাম ছিল, সেটি হলো টিমোথি পেন পোয়েম। যে কোনো গাইডের মধ্যে লেখা আছে, আমাদের শীট গাইড দুটাতেই লেখা আছে টিমোথি পেন পোয়েম। টিমোথি পেন পোয়েম, এটি হলো মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। আমার মনে হয় যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে মোটামুটি শেষ করতে পারি। এবং তিনি আপনারা জানেন যে ইংরেজি ভাষার প্রতি তথা আরো অন্যান্য বিদেশি ভাষার প্রতি তার একটি অগাধ আগ্রহ ছিল এবং দখলও তিনি অর্জন করেছিলেন। এবং তিনি বিলেত যাত্রা করেছিলেন 1862 সালে। এই তথ্যটিও একটু মনে রাখার চেষ্টা করবেন। ধর্মান্তরিত হন 1843 সালে এবং বিলেত যাত্রা করেন 1862 সালে। এটি হলো আমাদের মোটামুটি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত তথ্য। তার জন্মস্থান, তার পিতামাতার নাম, এগুলো তো আপনাদের আগে থেকেই জানা। এখন যে কাজটি করবেন, যে কোনো একটি গাইড বা যে কোনো শীট, আমাদের শীট যদি আপনাদের কাছে থাকে, সেগুলো ধরে ধরে আপনি পড়ালেখা করবেন। আমার মনে হয় যে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি, আধুনিক বাংলা সাহিত্যের কবিতা অংশের যিনি জনক, সেই মাইকেল মধুসূদন দত্তের উপরে সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করতে পারি। এরপরে আমরা তাহলে একটা অন্যদিকে যেতে চাই। আপনারা দেখলেন যে মহাকাব্যের পার্ট কিন্তু আমাদের শেষ। যে 19 শতকের দ্বিতীয়ার্ধে এসে যখন মহাকাব্য রচনা শুরু হলো, মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে লিখলেন। এরপরে আরো অনেক কবি আছেন যারা কি বলা যায় এই মহাকাব্য লেখার চেষ্টা করেছেন। তার মধ্যে আপনারা জানেন যে মাইকেলের পরেই লিখছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যেটি আমি আগেই বলেছি, বৃত্ত সংহার কাব্য, যেটা 1875 সালে যার প্রথম খণ্ড প্রকাশিত হয় এবং 1877 সালে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। এরপর হচ্ছে নবীনচন্দ্র সেনের রৈবাতক, কুরুক্ষেত্র, প্রভাস। রয়িকার ব ত ক, রৈবাতক, কুরুক্ষেত্র ও প্রভাস, যেটাকে ত্রয়ী কাব্য বলা হয়। ত্রয়ী মানে তিনটা মিলে একসাথে ত্রয়ী কাব্য বলা হয়। এটা হলো নবীনচন্দ্র সেন, এগুলো মহাকাব্য। এবং সবশেষ হলো আমাদের কায়িকবাদ, যিনি মহাশ্মশান নামে মহাকাব্য রচনা করছেন। এবং এই মহাকাব্যগুলোর প্রত্যেকটির বিষয়বস্তু হয় ঐতিহাসিক ঘটনা, না হলে পৌরাণিক ঘটনা, না হলে কোনো বিখ্যাত যুদ্ধ। সেগুলোকে অবলম্বন করেই আমাদের কবিরা এই মহাকাব্য রচনা করেছেন। মহাকাব্যের মধ্যে একটি কি বলা যায় একটি ছন্দ থাকে, কখনো কখনো কোনোটিতে দুটি ছন্দও থাকতে পারে। টিমোথি পেন পোয়েম, ইয়েস, অলরাইট, থ্যাংক ইউ। এরপরে যেটা গেল, আমরা মহাকাব্যের পাঠ শেষ করে এবার চলে আসতে চাই গীতি কবিতা, যেটি আমাদের প্রধান ধারা, যেটি এখনো বহমান চলমান আজ পর্যন্ত। আপনি যদি এখন একটি কবিতা লেখেন, তাহলে সেটি ওই গীতি কবিতার ধারাই পড়বে। তাহলে প্রথম মহাকাব্য, এরপরে গীতি কবিতা। গীতি কবিতার বিষয়টি কেমন দেখেন, যে বাংলা সাহিত্যে ভোরের পাখি কাকে বলা হয়? রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি বলেছিলেন? ইয়েস, বিহারীলাল বিহারীলালকে আমরা ভোরের পাখি বলে থাকি। এই ভোরের পাখি বলার পিছনের কারণটি হলো যে মাইকেল মধুসূদন দত্তের পরেই, মাইকেল মধুসূদন তো অনেকটা মহাকাব্যিক, কিন্তু বিহারীলালের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটি হলো যে এটি আমাদের জীবনের মতো, যে আমরা যখন পারিপার্শ্বিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হই, কোনো দুঃখজনক ঘটনা, কোনো আনন্দদায়ক স্মৃতি, আনন্দদায়ক ঘটনা, তখন আমাদের মধ্যে যে রিয়াকশনটি হয়, যে প্রতিক্রিয়াটি হয়, সেই প্রতিক্রিয়ার উপস্থাপন অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত। আধুনিক কবিরা দেখবেন যে তারা তাদের ব্যক্তির অভিজ্ঞতার নির্যাসটাকেই উপস্থাপন করছে, তা হয়তো কারো কারোর সাথে মিলে যাচ্ছে,
অর্থাৎ ব্যক্তির অন্তর্দহন, ব্যক্তির অন্তর্চিন্তার প্রতিফলন যখন কবিতায় বেশি মাত্রায় ভর করে এবং তার একটি কি বলা যায় সাংগীতিক অর্থাৎ গীতির মানে গানের ভাব থাকে, সেটাকে আমরা গীতি কবিতা হিসেবে অভিহিত করি। বাংলা গীতি কবিতার জনক এই ক্ষেত্রে আমরা বলতে পারি কাকে? বিহারীলাল বন্দ্যোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ তার স্বীকৃতি দিয়েছেন, তিনি রবীন্দ্রনাথের গুরু। বিহারীলাল আসলে রবীন্দ্রনাথের গুরু। রবীন্দ্রনাথ প্রথম জীবনে কাব্য চর্চায় বিহারীলালকেই কি বলা যায় অনুসরণ করার চেষ্টা করেছিলেন। এখন দেখেন বিহারীলাল যিনি 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1894 খ্রিস্টাব্দে যার মৃত্যু হয়, এবং তিনি অনেকগুলো কাব্য লিখেছেন। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখনও তার কবিতা আমাদেরকে পড়তে হয়েছে। তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আমাদের পাঠ্য ছিল, যেটি নাম হচ্ছে বঙ্গসুন্দরী। এই প্রত্যেকটা কবিতার মধ্যে এক ধরনের কি বলা যায় অন্তর্গত চেতনার ব্যক্তিক প্রতিফলন আমরা দেখতে পাই, যে ব্যক্তির দুঃখ বেদনা আনন্দ, প্রাপ্তি অপ্রাপ্তি, না পাওয়ার যন্ত্রণা, স্বপ্নভঙ্গের বেদনা, সেগুলো ব্যক্তিগতভাবে উদযাপন করা। কিন্তু অন্যেরা যখন পড়ে তখন হয়তো তাদের সাথে মিল পায়, যার ফলে তাদের কাছে এটি ভালো লাগে। আসলে ব্যাপারটা হলো যে মধ্যবিত্তের যন্ত্রণা মোটামুটি সিনোনিমাস, যে আপনি যে ধরনের যন্ত্রণার মধ্যে আছি, আমি যে ধরনের যন্ত্রণার মধ্যে আছি, এই সবগুলোই এক ধরনের অপ্রাপ্তির বা স্বপ্নভঙ্গের বেদনা। অর্থাৎ আমাদের জীবনটা, মধ্যবিত্তের জীবনটা দাঁড়িয়ে আছে স্বপ্ন ভঙ্গের ধ্বংসস্তূপের পরে। আপনি ছোটবেলা থেকে এ পর্যন্ত যদি আপনার জীবন বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে আপনি প্রথম যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন হয়তো কে এসএসসি পাশের পরে আপনার অথবা ক্লাস 8 পাশের পরে আপনার স্বপ্নটা ভেঙে যায়। তারপর মানুষ হিসেবে নতুন একটি স্বপ্ন তৈরি করা হয়, সেটার পরে ভর করে এসএসসি পাস করি, এইচএসসি পাস করি, তারপর ভাবি যে অমুক জায়গায় ভর্তি হবো, অমুক সেটি আর হয়ে ওঠে না, সেই স্বপ্ন ভেঙে যায়। নতুন স্বপ্নের পরে দাঁড়িয়ে আবার জীবনকে সামনের দিকে নিতে চায়। এভাবে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে মধ্যবিত্তের জীবন যন্ত্রণায় ভরা এবং স্বপ্নভঙ্গের বেদনা কি বলা যায় দিয়ে মোড়ানো একটি সত্তা। সুতরাং তার ভিতর থেকে যা আসে সেটিও কি বলা যায় মোটামুটি একই রকম। এ কারণে রবীন্দ্রনাথের কবিতা পড়ে অন্যেরা আনন্দ পায়, এ কারণে নজরুলের কবিতা পড়ে অন্যেরা আনন্দ পায়। আচ্ছা, অলরাইট। হ্যাঁ, রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন কি যেন একটা দেখলাম। আচ্ছা, এরপরে দেখেন তাহলে বিহারীলালের কাব্যগ্রন্থগুলোর নামগুলো আমি একটুখানি বলে দিই সংক্ষিপ্ত আকারে। সেটা হলো সঙ্গীত শতক, সঙ্গীত মানে গান, শতক সঙ্গীত শতক, তারপর হচ্ছে নিসর্গ সন্দর্শন, বুঝতে পারছেন, নিসর্গ প্রকৃতি আর কি, সন্দর্শন, তারপর হচ্ছে বন্ধু বিয়োগ, তার স্ত্রী মারা যায়, তার স্মৃতির প্রতি তিনি এই কাব্যগ্রন্থটি লেখেন, বন্ধু বিয়োগ। তারপর হচ্ছে প্রেম প্রবাহিনী, যে কোনো গাইডের শিটের মধ্যে এই লেখাগুলো পাবেন, আমি শুধু পড়ার জন্যই পড়ছি ক্লাসের স্বার্থে। তারপরে বঙ্গসুন্দরী, এরপর আছে শারদামঙ্গল আর সাধের আসন। এগুলো হলো আমাদের বিহারীলালের কাব্যগ্রন্থ। আবার একবার পড়ে দিচ্ছি, দেখেন, সঙ্গীত শতক, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, বঙ্গসুন্দরী, শারদামঙ্গল, সাধের আসন। এগুলো সবই বিখ্যাত কাব্যগ্রন্থ এবং সবগুলোই গীতি কবিতার উৎকৃষ্ট নজির। যে গানগুলো শিল্পীরা এই কবিতাগুলো শিল্পীরা সঙ্গীত হিসেবেও গাইতে পারে। এরপরে আপনারা জানেন যে আমাদেরকে চলে আসতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, তারও আরো অনেক পরে এসে নজরুলের কাছে। তাহলে এই সময়টাতে আমরা তেমন কোনো মুসলমান কবির সন্ধান পাই, কিন্তু তারা অত বেশি নাম করা না। একজন আমাদের মাথায় আছেন, তিনি হলেন মোজাম্মেল হক। নাম শুনেছেন না? শান্তিপুরের কবি মোজাম্মেল হক, শান্তিপুর কবি। স্যার মীর মশাররফ হোসেন তো স্যার এই সময়কালেরই স্যার, মীর মশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন বাংলা কবিতার ক্ষেত্রে অগ্রসর হননি। হ্যাঁ, মীর মোশাররফ হোসেন মূলত উপন্যাস এবং নাটকে তার মেন কৃতিত্বটি রেখেছেন। কবি হিসেবে তিনি
আহ, অতটা স্বীকৃতি পাননি, যার ফলে কবিতার আলোচনায় আমরা তাকে নিয়ে আসছি না। আগের দিন আমরা যখন নাটক এবং উপন্যাসের কথা বলেছিলাম, তখন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার, প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসাবে তার নামটি আমাদের তালিকায় প্রথম এসেছিল। আমরা গতদিন উপন্যাসিকদের তালিকা তৈরি করেছিলাম, গতদিন নাট্যকারদের তালিকা তৈরি করেছিলাম। আজকে মূলত যে তালিকার দিকে যাচ্ছি সেটা হিসেবে কবি হিসেবে যারা বিখ্যাত তাদের তালিকার দিকে যাচ্ছি। কিন্তু এটা আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে অনেক কবি আছেন যারা সভ্যসাচী, অর্থাৎ তারা কবিতার ক্ষেত্রে অবদান রেখেছেন, নাটক অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটা শাখায় সমানে অবদান রেখেছেন। এ কারণে নজরুল এবং রবীন্দ্রনাথকে আমরা কোনো আলোচনা থেকেই বাদ দিতে পারি না। নাটকের আলোচনায়, উপন্যাসের আলোচনায়, ছোট গল্পের আলোচনায় এবং কবিতার আলোচনায়। আমরা আগের দিন রবীন্দ্রনাথের কথা বলেছি, নজরুলের কথা বলেছি, আজকেও আমাদের রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে কথা বলতেই হবে। যাক, তো মোজাম্মেল হক নামটা আপনারা মনে রাখবেন, যাকে শান্তিপুরের কবি বলা হয়। এরপরেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে চলে যাব। এই আমরা কিন্তু এখন আছি গীতি কবিতার ধারায়। এখন আমরা চলে যাব মূলত রবীন্দ্রনাথের দিকে চলে যাই। আমি আপনাদের রবীন্দ্রনাথের পরে বিশেষ যেসব কোর্স সূত্র ধরেই আমরা আলোচনায় করতে চাই। কারণ রবীন্দ্রনাথ আমরা যদি তার কাব্য আলোচনা, জীবন দর্শন আলোচনা ইত্যাদির দিকে যাই, তাহলে সেটি ব্যাপক ভিত্তিক এক ধরনের ডিসকোর্স, যেটি আলোচনা শেষ হবার নয়। আমরা সেদিকে যাব না। আমরা প্রিলির জন্য মূলত নন বাংলা হিসাবে প্রিলির জন্য যে তথ্য আমাদের দরকার, আমরা এখন সেদিকেই যাব। আপনাদের একটা কথা মনে আছে যে আমরা প্রথম দিনের যে আলোচনাটি আপনাদের সামনে করেছিলাম, সেখানে একটি কথা বলেছিলাম যে বিসিএস এর প্রশ্নপত্র, এই যাবৎকালে সংগঠিত বিসিএস গুলোর প্রশ্নপত্র হাতে নিলে একটি প্রশ্নপত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে রবীন্দ্রনাথ এবং নজরুল অনুপস্থিত, দু একটা ব্যতিক্রম বাদে। সেই ক্ষেত্রে নজরুল এবং রবীন্দ্রনাথ আমাদের কাছে মোস্ট কমন পাঠ্য দুজন সাহিত্যিক, তাদেরকে বাদ দিয়ে আমাদের প্রস্তুতি সম্ভব নয়, সেটা প্রিলি এবং রিটেন দুই জায়গায়। এখন আমরা রবীন্দ্রনাথের উপরে কিভাবে আলোচনা শুরু করতে, এটি যদি রিয়েল লাইফ ক্লাসরুম হতো তাহলে খুব চমৎকার হতো। আমি একটি কোশ্চেন, বিসিএস এর এরকম একটি কোশ্চেন আপনারা দেখেছেন না, যে রবীন্দ্রনাথের ছিন্নপত্রের প্রথম নাম দিয়েছিলেন ছিন্নপত্র, পরবর্তীতে এসে ওটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ রাখেন ছিন্নপত্রাবলী। তো রবীন্দ্রনাথ ছিন্নপত্রের অধিকাংশ পত্রগুলোই কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন? উত্তরটা অনেকেরই মাথায় ঘুরছে, কারণ এটি প্রিভিয়াস বিসিএস এর কোন একটি কোশ্চেন থেকে নেওয়া। রবীন্দ্রনাথ তার ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন? আপনারা উত্তরটি জানেন, ইন্দিরা দেবী। এখন প্রশ্ন হলো ইন্দিরা দেবী কে? এটিও আপনারা জানেন যে রবীন্দ্রনাথের মেজ ভাই, মানে সেকেন্ড ব্রাদার সত্যেন্দ্রনাথ ঠাকুর, খুব নামকরা লোক, তার কন্যা মেয়ে ইন্দিরা দেবী। তার সাথে রবীন্দ্রনাথের কি বলা যায়, খুব চমৎকার সম্পর্ক ছিল। তো চাচা হিসেবে রবীন্দ্রনাথ তার এই ভ্রাতুষ্পুত্রীর কাছে পত্র লিখতেন। তাহলে উত্তরটা হলো ইন্দিরা দেবী। এখন এখানে আরেকটি কোশ্চেন আমরা মাঝে মাঝে দেখতে পাই, সেটি হলো ইন্দিরা দেবীর কিন্তু আরেকটি বড় পরিচয় আছে। আপনারা জানেন যে আমরা যখন প্রবন্ধের উপরে আলোচনা করব তখন হয়তো দেখবো যে প্রবন্ধ জগতে যদি একজনকে পড়তে হয় আমাদের, সে একজনকে নিঃসন্দেহে রবীন্দ্রনাথ নয়। রবীন্দ্রনাথকে উতরে গেছেন প্রবন্ধের জগতে, তার নাম হচ্ছে প্রমথ চৌধুরী। নামটা আপনাদের কাছে পরিচিত, প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরী যিনি বাংলা সাহিত্যের অন্যতম সেরা প্রাবন্ধিক এবং যাকে আমাদেরও পড়তে হয় প্রতিনিয়ত। আপনারা ক্লাসে টেক্সট বুকেও পড়েছেন। সেই প্রমথ চৌধুরীর স্ত্রী বা সহধর্মিনীর নাম হলো এই ইন্দিরা দেবী, অর্থাৎ রবীন্দ্রনাথ ছিলেন প্রমথ চৌধুরীর চাচা শ্বশুর। এই তথ্যটুকু একটু মাথায় রেখেন, হয়তো প্রিলিতে কখনো কাজে লেগে যেতে পারে। আর প্রমথ চৌধুরী তো পড়তেই হবে, উপায় নেই। তাহলে
এটি বিসিএস এর একটি কোশ্চেন। অর্থাৎ রবীন্দ্রনাথের পরে কি ধরনের কোশ্চেন হতে পারে, এটি আসলে নানা বিচিত্র রকমের কোশ্চেন রবীন্দ্রনাথের পরে হতে পারে, কারণ তিনি সব্যসাচী লেখক হিসাবে সাহিত্যের সবগুলো শাখায় সমানে বিচরণ করেছেন এবং প্রত্যেকটা জায়গায় সফলতার চিহ্ন রেখে গেছেন, যার ফলে তারপরে কোটি কোটি কোশ্চেন করেও কি বলা যায় কোশ্চেন করা সম্ভব। এর পরের কোশ্চেনটা আর কি মনে রাখেন যে ভানু সিংহ ঠাকুর, বুঝতেই পারছেন যে আগে আমরা যেমন দেখছিলাম যে টিমোথি পেন পোয়েম মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম, আর ভানু সিংহ ঠাকুর হলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এখন রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি কেন তার ছদ্মনাম হিসেবে নিলেন, নেওয়ার পিছনে একটি কারণ ছিল যে রবীন্দ্রনাথ, ওই যে আপনার মনে আছে যে বৈষ্ণব সাহিত্য যখন আমরা পড়েছিলাম তখন বৈষ্ণব সাহিত্যের দুটি ভাগ করেছিলাম, শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলী। এই পদাবলী সাহিত্যের প্রতি রবীন্দ্রনাথের এক ধরনের আকর্ষণ ছিল। এখানে যেহেতু আমরা গীতি কবিতা, আধুনিক গীতি কবিতার আলোচনা করছি, সেক্ষেত্রে আপনাদের ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যে আধুনিক গীতি কবিতা আসলে মধ্যযুগের কি কোনো সাহিত্যের মধ্যে আধুনিক গীতি কবিতার আদলে কোনো কবিতার সন্ধান পাওয়া যায় মধ্যযুগের সাহিত্যের মধ্যে? এরকম প্রশ্ন যদি কখনো হয় তাহলে বলবেন ইয়েস, পাওয়া যায়। সেটি হলো ওই যে বৈষ্ণব পদাবলী, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের সম্পর্ক সম্পর্কিত জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতির যে ছোট ছোট কবিতা বৈষ্ণব পদাবলী, সেগুলোর সাথে কিছুটা মিল আছে আধুনিক এই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বাংলা গীতি কবিতা। এবং রবীন্দ্রনাথের কাছে ওই গীতি কবিতাগুলো খুব আকর্ষণীয় ছিল। রবীন্দ্রনাথ ক্ষেত্র বিশেষে ওগুলো দ্বারা কখনো কখনো প্রভাবিত। এই জন্য তার কবিতাগুলো যখন আপনি পড়বেন দেখবেন বা গানগুলো শুনবেন, সেখানে দেখবেন ওই রাধার বিরহটা, কৃষ্ণের আকুতিটি, রাধার আকুতিটি, তার ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, এরকম হাজার হাজার গান আছে যেগুলোর মধ্যে এই কি বলা যায় স্বগতোক্তির মতো করে বলা, নিজের ভিতর থেকে বলা কথাগুলো রবীন্দ্রনাথের মধ্যে প্রতিফলিত হয়েছে। যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ ভানু সিংহ ঠাকুরের পদাবলী, ভানু সিংহ ঠাকুর তার ছদ্মনাম, পদাবলী, এটি তিনি ওই পদাবলী সাহিত্য দ্বারা প্রভাবিত হয়ে ওই আদলে আধুনিক কালে এটি লেখার চেষ্টা করেছিলেন এবং একটি বই লিখেছিলেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। মানে লোকজনকে বুঝাতে চেয়েছেন যেটি মধ্যযুগের ওই যে জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাসের যে পদাবলী, তাদেরকেও একজন লিখেছেন। কিন্তু আধুনিক কালে রবীন্দ্রনাথ সেই পদাবলী লেখার চেষ্টা করেছেন। এই জন্য বিসিএস একটা কোশ্চেন আছে না, পদাবলী লিখেছেন কে? কোশ্চেনটা দেখেন, বিসিএস এর কোশ্চেন, পদাবলী লিখেছেন কে? উত্তরটা যদি এরকম হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানদাস, তাহলে কিন্তু উত্তর ওই কোশ্চেন ইনভ্যালিড হয়ে যাবে, কারণ জ্ঞানদাস তো কবি পদাবলী লিখেছে। এই জন্য ওই প্রশ্নের মধ্যে পিএসসি অথরিটি যে 4টি অপশন দিয়েছিলেন সেখানে এরকম ছিল রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা অন্য আরেকজন কবির নাম। তখন আমাদের বুঝে নিতে হবে যে এই পদাবলী মধ্যযুগের বৈষ্ণব পদাবলী নয়, এটি হলো আধুনিক কালের রবীন্দ্রনাথের লেখা। সে কারণে পদাবলী লিখেছেন কে? এখানে যদি ওই জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস কোন একটি নাম চলে আসে তাহলে এই কোশ্চেন আর ভ্যালিড থাকবে না, যদি রবীন্দ্রনাথও থাকে। এই জন্য শুধু রবীন্দ্রনাথ ছিল, ওনারা ছিলেন না, বাকি আধুনিক কালের কবিদের নাম ছিল, যার ফলে আমরা সহজে উত্তর করে আসতে পারছি যে পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ। তাহলে এখানে দেখলেন রবীন্দ্রনাথের যে ছদ্মনাম সে বিষয়ে বিসিএস এ কোশ্চেন হয়েছে এবং এখান থেকে 2টা কোশ্চেন হয়েছে, ছদ্মনামটা কি এবং পদাবলী লিখেছেন কে, এটার সাথে রিলেটেড। অর্থাৎ তাত্ত্বিক কোশ্চেন কিন্তু প্রিলিতে হয় না, সুযোগটা কম, 2-1টা কখনো কখনো হয়। যেমন এক বিসিএস একটি কোশ্চেন আসছে না যে রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত ছোট গল্প কোনটি? আপনারা উত্তর দিয়েছেন ক্ষুধিত পাষাণ নিঃসন্দেহে। রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত ছোট গল্প কোনটি? এখন এই বিষয়টা একটু তাত্ত্বিক, এরকম কোশ্চেন সচরাচর হওয়া উচিত নয়, কারণ যারা পরীক্ষা দিতে যায় তাতে তাদের মধ্যে বাংলার স্টুডেন্ট থাকে হয়তো 1%-এরও কম, বাকি 99+
+% থাকে নন বাংলা, তাদের কাছে এই অতিপ্রাকৃত সাহিত্যিক টার্মটি পরিচিত নাও হতে পারে। সুতরাং যিনি প্রশ্ন করেছেন তিনি বিষয়টি অত না বুঝেই কোশ্চেন এটি করে দিয়েছেন, কিন্তু এই কোশ্চেনটি বিসিএস এ হয়েছিল যে অতিপ্রাকৃত ছোট গল্প কোনটি? উত্তর হবে ক্ষুধিত পাষাণ। আরেকটি অতিপ্রাকৃত ছোট গল্প আছে, সেটি হলো কঙ্কাল। অতিপ্রাকৃত বলতে যেটা বোঝায়, আপনাদের অনেকের মধ্যে হয়তো আমার কিউরিওসিটি ক্রিয়েট করছে যে অতিপ্রাকৃত কি, সুপার ন্যাচারাল বিষয়টি কি। গল্পের মধ্যে যদি আপনি দেখবেন যে রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পটি যদি পড়েন, তাহলে দেখবেন যে ঘটনাটা ওভাবে তো পুরোটা বলা যাচ্ছে না, একটুখানি বলি। এরকম যে একজন ভদ্রলোক একটি বাড়িতে বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পরে তাকে যে গৃহে ঘুমানোর জন্য দেওয়া হয়েছে, হঠাৎ যখন তিনি লাইট অফ করে মশারির মধ্যে ঘুমাতে গেছেন, তখন হঠাৎ তার মনে পড়ছে যে অনেকদিন আগে এই বাড়িতে একটি তরুণী আত্মহত্যা করেছে। এভাবে লেখছেন, লেখক লিখে যাচ্ছেন, এবং হঠাৎ দেখা যাচ্ছে যে একটি তরুণী তার মশারির পাশে এসে বসছে। তারপর তার কাছে জিজ্ঞাসা করছে যে, তাকে বলছে যে আমিও তোমাদের মতো একদিন মানুষ ছিলাম। এভাবে গল্পটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা মন্ত্রমুগ্ধের মতো গল্পটা শুনে যাচ্ছি বা পড়ে যাচ্ছি। এই যে একটি আবহ তৈরি করা, এটা হচ্ছে অতিপ্রাকৃত। রবীন্দ্রনাথের অনেক ছোট গল্প আছে যেগুলোর মধ্যে এই অতিপ্রাকৃত ভাবটি আছে। অতিপ্রাকৃত কি বিষয়টা কিছুটা বুঝলেন। এরপরে যেটা আছে রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত ছোট গল্প কোনটি? একটা উত্তর হলো কঙ্কাল, আর ওখানে যেটা ছিল সেটা হলো ক্ষুধিত পাষাণ। দুটি গল্প যদি আপনার সুযোগ হয় একটু পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারেন যে অতিপ্রাকৃত বিষয়টা কিরকম জিনিস। যেন আপনারা যখন সিনবাদ দেখছেন টিভিতে, অলিভ লায়লা দেখছেন, এগুলোর মধ্যে ওই অতিপ্রাকৃত ভাবনাটি রয়ে যায়। বহু সাহিত্যের মধ্যে এগুলো বিদ্যমান। এই জন্য সাহিত্যের একটা থিওরি আছে, অতিপ্রাকৃত সাহিত্য তত্ত্ব বা অতিপ্রাকৃত সাহিত্য। এখন রবীন্দ্রনাথের দেখেন এ ধরনের কোশ্চেন হয়েছে। আবার কখনো কখনো আমরা দেখতে পাই যে মৃন্ময়ী কোন ছোট গল্পের চরিত্র? এটা তো আপনাদের জানা। সপ্তী নামে একটি ছোট গল্প আছে, সেটা গল্পের একটি বিখ্যাত চরিত্রের নাম হচ্ছে মৃন্ময়। এখন এখানে আপনাকে একটা সেন্টেন্স বলি, যেটাও বিসিএস এ আসছে, যে শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বললেই হয়। ইনভার্টেড কমা, যে শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। ইনভার্টেড কমা দিয়ে বলছে রবীন্দ্রনাথের ছোট গল্প। এই উক্তিটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্প থেকে নেওয়া হয়েছে এবং এই চরিত্রটা আসলে কে? এটি একটু কঠিন কোশ্চেন। এটির উত্তর কিন্তু ওই সমাপ্তি, যেটা মৃন্ময়ী কোন ছোট গল্পের নায়িকা, এবং এই যে উক্তিটি করা হয়েছে সেটা মৃন্ময়ী সম্পর্কে করা হয়েছে। তাহলে এই একটি ছোট গল্পের পরে আমরা দেখতে পাচ্ছি বিসিএস এ একাধিকবার কোশ্চেন হয়েছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে কেন এই কোশ্চেনটি হলো, এটি তো আমরা যারা নন বাংলা তারা তো পড়েনি। কিন্তু ব্যাপারটা হলো রবীন্দ্রনাথের এই গল্পটি ব্যাপক হারে পাঠ্য। আমরা যখন ইউনিভার্সিটিতে বাংলা পড়েছি, আমরা বাংলা ছাত্র হিসেবে পড়েছি, যারা নন বাংলা সাবসিডিয়ারি পড়ছে তাদেরকেও এটি পড়তে হয়েছে। আবার যারা পাস কোর্স ডিগ্রিতে পড়ছে এখনো সম্ভবত এটি তাদের পড়তে হয়, যার ফলে এটি ব্যাপক পাঠ্য। এর সিনেমা হয়েছে এবং এর নাটক হয়েছে, যার ফলে এটি ব্যাপক পাঠ্য। এক্ষেত্রে ব্র্যাকেটে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলে রাখি, সেটি হলো যে বিসিএস পরীক্ষার্থী হিসাবে শুধু নয়, বাংলাদেশের এডুকেটেড একজন মানুষ হিসেবে কমন পাঠ্য কিছু গ্রন্থ আছে বাংলায়। সেই কমন পাঠ্য গ্রন্থগুলো আপনার টেক্সট বুকে না থাকতে পারে, আপনার কোর্সে না থাকতে পারে, কিন্তু আপনাকে পড়তে হবে। তার মধ্যে 1 নম্বর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। সেগুলো আপনাকে পড়তে হবে। এখান থেকে কোশ্চেন হতেই পারে, আপনি পড়ুন বা নাই পড়ুন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস আছে, যেটি একটি কমন পাঠ্য উপন্যাস। সবাই আপনারা হাতে নিয়েছেন, ধরেছেন, কিন্তু পড়ে শেষ করতে পেরেছেন এরকম লোকের সংখ্যা হয়তো 1-2 জন আছে।
সে উপন্যাসটির কথা আপনাদের মনে পড়ছে, সেটি হলো শেষের কবিতা। শেষের কবিতা আপনারা জানেন যে এটি একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস, এটি কোনো কবিতা নয়। রবীন্দ্রনাথের এই উপন্যাস নিয়ে সিনেমা হয়েছে, রবীন্দ্রনাথের এই উপন্যাস নিয়ে একাধিক নাটক হয়েছে, রবীন্দ্রনাথের এই উপন্যাস নিয়ে বহুবার বিসিএস এ কোশ্চেন হয়েছে। এবং আপনারা জানেন যে এই উপন্যাসের কি বলা যায় যে কেন্দ্রীয় চরিত্র অমিত এবং লাবণ্য, তাদের পরেও একাধিকবার কোশ্চেন হয়েছে। সুতরাং রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ এবং রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা, এই দুটি হচ্ছে কমন পাঠ্যগ্রন্থ। আপনি যে সাবজেক্টের ছাত্র হন না কেন, এই দুটি বই আপনাকে পড়তে হবে। আরেকটি কমন পাঠ্য বিষয় আছে, সেটা হলো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অন্তত একটি কাব্যগ্রন্থ আপনার পড়া উচিত, সেটি হলো অগ্নিবীণা, যেটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, 1922 সালে প্রকাশিত হয়। এটি যেহেতু কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সেই হিসাবে জাতীয় কবির প্রতি সম্মান রেখে আমাদের পাঠ্য থাকুক বা না থাকুক, তার এই কাব্যগ্রন্থটি আমাদের পড়া উচিত। তাহলে এই কমন 3টি পাঠ্যের কথা আপনাদেরকে বললাম, এগুলো পড়তেই হবে। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো অনেকটা হট কেক যে কোনো প্রশ্নকর্তাদের কাছে। সুতরাং এই ছোট গল্পগুলো অলরেডি অনেকগুলো আপনাদের পড়া আছে। যেমন রিটেনে কোশ্চেন আসছে রবীন্দ্রনাথের 4টি ছোট গল্পের নাম লিখুন। আপনি যদি একটুখানি ট্যাক্টফুল হয়ে, if you make a trip to your memory lane, certainly you'll be getting four names of short stories by রবীন্দ্রনাথ। দেখেন তো আপনি ছোটবেলা থেকে যেগুলো পড়েছেন, আপনি হৈমন্তী পড়েছেন না, সরি আপনি হৈমন্তী পড়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আপনি ছুটি পড়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আপনি কি বলা যায় এই যে অনেকেই সমাপ্তি পড়েছেন। এরকম ছোট গল্প আরো আরো পিছনে দেখবেন যে খুঁজে পাবেন যে কোনো না কোনো পর্যায়ে আপনার টেক্সট বুকে আপনাকে করতে হবে যে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ এবং তার বিখ্যাত উপন্যাস শেষের কবিতা, এগুলো আপনাকে একটু পড়তে হবে। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ অন্তত একটা আপনাকে পড়তে হবে। এরপরে দেখেন ঘরে বাইরে উপন্যাস কার লেখা, এটা সহজ কোশ্চেন যে রবীন্দ্রনাথ। এটা পরের ট্রেন্ডটা দেখেন, এটি হলো তার 13টি উপন্যাসের নাম আপনাকে মুখস্থ করতে হবে। ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা, ব্রিটিশ ভারতের রাজনীতি যার বিষয়বস্তু, এটি ঘরে বাইরে একটি বিখ্যাত উপন্যাস। এর পরের প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, এগুলো সবই জেনারেল নলেজ টাইপের প্রশ্ন, যেটা বিসিএস কি বলা যায় ভাইভাতে আমাকে এই কোশ্চেনটা করেছিল। আমি যেহেতু বাংলা ছাত্র, আমাকে বলেছিল যে in the subcontinent a person got Nobel Prize in Bangla literature. Who is that person? So the answer was very easy, Rabindranath Tagore. So I answered by telling that Rabindranath Tagore. Then the person reacted by telling that. What was the English name of that book? I think by this time everybody has got the name in your mind. That is Songs Offering, SONGS, Songs Offering, মানে নিবেদিত সঙ্গীত গুচ্ছ, গীতাঞ্জলি। গীতাঞ্জলির ইংরেজি নাম হলো নিবেদিত সঙ্গীত গুচ্ছ, সরি সংস অফারিংস, বাংলা হলো নিবেদিত সঙ্গীত গুচ্ছ। সবগুলো ছোট ছোট গান, রবীন্দ্রনাথের গানের সংকলন, এবং অনেকটা কি বলা যায় মনোজাতমূলক গান, আধ্যাত্মিক টাইপের গান। এরপরের কোশ্চেন করেছিল যে হু ট্রান্সলেটেড দ্য বুক। Then I answered Rabindranath himself and W.B. Yeats. আপনারাও জানেন যে W.B. Yeats বিখ্যাত ইংরেজ কবি, ইউকের কবি, ব্রিটিশ কবি। রবীন্দ্রনাথের সাথে তার বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল। তিনি এবং রবীন্দ্রনাথ দুজনে মিলে এটি অনুবাদ করেছিলেন এবং তিনি অনেকটা সম্পাদনার দায়িত্বে ছিলেন। যার ফলে আপনারা জানেন যে গীতাঞ্জলি বাংলায় নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি, সেটি ইংরেজিতে অনুবাদ করে তারপর নোবেল কমিটির কাছে পাঠানো হয়েছে সংস অফারিংস নামে, এবং সেটি নোবেল পুরস্কার পায়, এটি আপনারা জানেন। তো
এই প্রশ্নটি আমাকে বিসিএস এও করেছিল। এটি খুব জেনারেল নলেজের একটি কোশ্চেন, আপনাদেরকেও এই তথ্যটি মাথায় রাখতে হবে। এরপরে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? এই কোশ্চেন খুবই অন্যায় কোশ্চেন, কিন্তু হয়েছে। এটির উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে। কেন এই কোশ্চেনটি হলো তার একটি যুক্তি আছে। সেটি হলো এই কোশ্চেন বাংলা ছাত্রদের পক্ষে অনেক ক্ষেত্রে উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু এই কোশ্চেনটি হওয়ার পিছনের কারণটা ছিল যে বাংলাদেশের সব ছেলে মেয়েরাই তাদের এসএসসি বা ইন্টার, বিশেষ করে ইন্টারে, সম্ভবত ইন্টারে তখন এখন সোনার তরী কবিতাটি আমাদের পাঠ্যপুস্তকে পাঠ্য ছিল, যার ফলে এই কবিতা সম্পর্কে অধিকাংশ ছেলে মেয়েরাই কম বেশি জানত, এখনো জানে। তো সে কারণেই এই কমন পাঠ্য কবিতা হিসেবে এরপরে এই কোশ্চেনটি করা হয়েছিল। কিন্তু আমি মনে করি এ ধরনের কোশ্চেন যারা কি বিসিএস এর ক্যান্ডিডেটদের কি ধরন সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের এ ধরনের কোশ্চেন করার কথা না, কারণ তারা যারা জানে যে এটি বাংলা ছাত্রদের জন্য কোশ্চেন নয়, এটি সব মানুষের জন্য একটি জেনারেল কোশ্চেন, আমজনতার উদ্দেশ্যে কোশ্চেন। সুতরাং এখানে এ ধরনের কোশ্চেন করাটা কঠিন। কারণ ছন্দ, যে 3 প্রকার ছন্দের কথা আপনারা জানেন, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত, এই ছন্দ সম্পর্কিত যে কোর্স সেটি অনার্সে আমাদের সময় মাস্টার্সে পড়ানো হতো এবং অত্যন্ত দ্রুহ কোর্স। কারণ আপনারা জানেন যে অধিকাংশ কবি ছন্দ না জেনেই কবিতা লিখতে শুরু করে, তারপর তাদের কবিতা পোস্টমর্টেম করে সেখান থেকে ছন্দ আবিষ্কার করতে হয়। সুতরাং ছন্দের একেবারে নির্দিষ্ট ফর্মুলা নয়, কখনো কখনো সেই ফর্মুলাগুলো কি বলা যায় একটু 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 এলোমেলো হয়। সে কারণে ছন্দ সম্পর্কিত আলোচনা মাস পিপুলের জন্য প্রযোজ্য নয়, কিন্তু কোশ্চেনটি হয়েছিল সেই জন্য আপনাদেরকে বললাম। কিন্তু এটা মনে রাখেন যে ছন্দ সম্পর্কে বিসিএস এ কোশ্চেন হয়েছে, সেটি হলো কোন ছন্দকে ছড়ার ছন্দ বলে, এরকম কোশ্চেন। স্বরবৃত্ত, স্বরবৃত্ত মানে আপনি যদি একটি ছড়া লেখেন তাহলে আলটিমেটলি আপনার ছড়াটি যেয়ে পড়বে স্বরবৃত্ত ছন্দ। অর্থাৎ দুনিয়াতে যত ছন্দ ছড়া লেখা হয়েছে, পোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, আগডুম বাগডুম ঘোড়াডুম, এসবই স্বরবৃত্ত ছন্দে লেখা। এই জন্য এই স্বরবৃত্তকে ছড়ার ছন্দ বলা হয়। এটা আপনার মাথায় রেখে শুনুন, কোন ছন্দকে ছড়ার ছন্দ বলে? স্বরবৃত্ত। আর 3টা ছন্দের নাম মনে রেখে, এর বাইরে আর নতুন করে এই বিষয়ক লেখাপড়া করতে যেন না, বিপদে পড়বেন। এরপরে যেটা রবীন্দ্রনাথের পরে কোশ্চেন, সেটি হলো আরেকটি কঠিন কোশ্চেন হয়েছিল যে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা কোন কাব্যের কবিতা? কোন কাব্যের কবিতা? এটিও একটু নিঃসন্দেহে একটি কঠিন কোশ্চেন, যে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা কোন কাব্যের কবিতা? এটা হলো রবীন্দ্রনাথের, আমরা যারা বাংলা ছাত্র তারা জানি যে গতিবাদের কাব্য নামে একটি কাব্য আছে। আপনাদের মধ্যে যদি কেউ বাংলা ছাত্র থাকে তাহলে তিনি ভালো জানবেন। গতিবাদের কাব্য, যেটি নাম হলো বলাকা। এই যে জসিম উদ্দিন উত্তরটা আগেই বলে দিয়েছেন, থ্যাংক ইউ জসিম। বলাকাকে বলা হয় গতিবাদের কাব্য। সেই বলাকা কাব্যগ্রন্থের বলাকা কবিতা থেকে কি বলা যায়, আপনারা জানেন যে অধিকাংশ কাব্যগ্রন্থে যে নামকরণ করা হয়, সেই নামকরণ শিরোনামে একটি কবিতা কাব্যগ্রন্থের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই থাকে। এখানেও এরকম একটি কবিতা আছে বলাকা কাব্য থেকে, সেই কবিতা থেকে এই লাইনটি তুলে দিয়ে বলা হয়েছে। এটা একটু কঠিন কোশ্চেন। গতিবাদের কাব্য মানে এটি অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে সাহিত্যে গতিবাদের কাব্য বিষয়টা কিরকম। রবীন্দ্রনাথ আসলে কি বলা যায় নানা মাত্রায় দার্শনিক ভাবনা দ্বারা তাড়িত ছিলেন। চোখে যা দেখা যায় তার বাইরেও যে দেখার অনেক কিছু আছে, সেইগুলোর প্রতি রবীন্দ্রনাথের এক ধরনের আকর্ষণ ছিলেন। তিনি দেখছেন না, প্রবন্ধে বলছেন যে গাছের বেড়ে ওঠা আমরা দেখি না, কিন্তু গাছ তো বেড়ে ওঠে। পৃথিবীর উপরের দিকে আমরা যে জগৎটা দেখি, গাছপালা, প্রকৃতি, ঠিক মাটির নিচেই এর আর একটা প্রকৃতি আছে, অন্য দৃষ্টিতে সেদিকে তাকালে অন্যভাবে চিন্তা আসে। অর্থাৎ প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের যে অন্তর নিয়ম বা না দেখা অপ্রত্যক্ষ নিয়মগুলোর পৃথিবী আবর্তিত হচ্ছে,
সেইগুলোর দিকে রবীন্দ্রনাথ তার অনেকগুলো লেখায় দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদেরকে নেওয়ার চেষ্টা করেছেন। ঠিক অনুরূপ যে একটি জড়বস্তুর মধ্যেও যে জীব সত্তা কাজ করে, সেটিও রবীন্দ্রনাথ ভেবেছেন এবং তার এই বলাকা কাব্যগ্রন্থের মধ্যে সেটির উপস্থাপনা আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? খুব সহজ কোশ্চেন। এরকম একাধিক কোশ্চেন রয়েছে। তার মুক্তধারা একটি বিখ্যাত নাটক, তার রক্তকরবী একটি বিখ্যাত নাটক, তার বহুল আলোচিত ডাকঘর নাটক, এরকম অনেক নাটক লিখেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার জীবনের কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? আপনারা জানেন যে বসন্ত নামে তিনি একটি ছোট্ট নাটক লিখেছিলেন, যেটাকে নাটিকা বলা হয়। সেটি কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গ করেছিলেন। আবার উল্টাটা যদি বলা হয় যে কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে উৎসর্গ করেছিলেন, সেটি আপনারা জানেন যে দুটি বিখ্যাত গ্রন্থ আছে। সেটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ নয়, বরং নজরুলের বিখ্যাত কবিতাগুলো একসাথে নিয়ে মৃন্ময়ী হলো, একটি প্রশ্ন আসছে, মৃন্ময়ী কোন ছোট গল্পের চরিত্র? মৃন্ময়ী হলো সমাপ্তি ছোট গল্পের চরিত্র। সমাপ্তি ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র, নায়িকা চরিত্র। আর নায়ক চরিত্র হচ্ছে অপূর্ব কৃষ্ণ বিএ। অপূর্ব কৃষ্ণ, তার নামের শেষে আছে বিএ, অর্থাৎ তিনি বিএ পাশ করেছিলেন। যাক, তো যে কথাটি বলছিলাম যে রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি নজরুলের নামে দিয়েছেন? বসন্ত নাটিকা। নাটিকা মানে ফর্মের দিক থেকে ছোট নাটক, সেটাকে নাটিকা বলা হয়। আর কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে যে গ্রন্থটি উৎসর্গ করেছেন সেটা আপনারা সবাই জানেন। শুধু একটুখানি বলি যে রবীন্দ্রনাথের সেরা কবিতাগুলো নিয়ে রবীন্দ্রনাথের অনুমতি ক্রমে এটি কাব্য সংকলন ব্যবহার করা হয়, যেটার নাম হলো সঞ্চয়িতা। আমার এই যে এখানে লাইব্রেরিতে দেখতে পাচ্ছি সঞ্চয়িতা, একটু বড় নাম, সঞ্চয়িতা। আর কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতাগুলো নিয়ে ওরকম একটি সংকলন তৈরি করা হয়, তার নাম দেওয়া হয়েছিল সঞ্চিতা। ছোট নাম, তিনটা। সঞ্চয়িতা 4টা অক্ষর, সঞ্চিতা 3টা। ঠিক আছে? তো ছোটটা হলো নজরুলের, বড়টা হলো রবীন্দ্রনাথের। মনে রেখেন যে বড় কবির বড়টা আর ছোট কবির ছোটটা। ছোটটা নট, ছোট কবি মানে নট ইন টার্মস অফ ভলিউম অফ রাইটিং, in terms of age. ওকে, তো নজরুল ছোট। তো সেই হিসাবে নজরুল যেটা লিখেছেন সঞ্চিতা, সেটি রবীন্দ্রনাথের নামে উৎসর্গ করেন। তথ্যটা ক্লিয়ার হলো কিনা? যে রবীন্দ্রনাথের কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা আর নজরুলের কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চিতা। এই সঞ্চিতা কাব্য সংকলনটি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের নামে উৎসর্গ করেন। এই তথ্যটা আপনাকে একটু মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ যেটা নজরুলের নামে উৎসর্গ করেন সেটির নাম হলো বসন্ত। এগুলো কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো সবগুলো বিসিএস এর কোশ্চেন। আমি আজকে কি বলা যায়, রবীন্দ্রনাথের পরে অন্য ধাঁচে ক্লাস পরিচালনা করি, যখন রিয়েল লাইফ ক্লাসরুমে ফিজিক্যালি শিক্ষক এবং শিক্ষার্থীর উপস্থিতিতে ক্লাস হয়। কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে আজকে একটু ভিন্ন মাত্রায় রবীন্দ্রনাথকে উপস্থাপন করে দেখি, যেহেতু এটা অনলাইন ক্লাস, এখানে ওই অর্থে ইন্টারাকশনের সুযোগটা একেবারেই নাই, কাউকে দেখা যায় না, কেউ দেখে না, এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে কথা বলতে হয়। সে কারণে ভাবলাম যে এই ফরম্যাটে ক্লাসটা নিয়ে দেখি কিছুটা ইফেক্টিভ হয় কিনা। অলরাইট, তাহলে বুঝলেন যে এরপরে রবীন্দ্রনাথের কোন রচনাটি উপন্যাস? এটা হলো গদবাঁধা, খুব জেনারেল কোশ্চেন। কোনটি উপন্যাস, কোনটি নাটক, এই ধারাই অনেক কোশ্চেনের আগে এই ধারাই হতো, কিন্তু কম্পিটিশনটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করছে তখন এই ধারা বদল হয়ে আস্তে আস্তে কি একটু ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছে। কারণ আপনাদেরকে বলেছিলাম প্রথম দিনে যে বিসিএস ইজ এ টেস্ট নট টু রিক্রুট দ্য পিপল বাট টু রিজেক্ট দ্য পিপল। বিসিএস হলো গ্রহণের প্রক্রিয়া নয়, বরং বর্জনের একটি প্রক্রিয়া, যার ফলে কোশ্চেন যত কঠিন করা যায় তত বেশি বাদ দেওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়।
এবং পিএসসির যে সক্ষমতা সেটি বিবেচনা করেই তারা কোশ্চেন কঠিন করে থাকে বাদ দেবার জন্য। কারণ বেশি সংখ্যক মানুষ যদি রিটেনে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের পক্ষে রিটেন পরীক্ষা চালানো দ্রুহ হয়ে পড়ে। কারণ আপনারা জানেন পিএসসির নিজস্ব কোনো পরীক্ষা সেন্টার নাই, পিএসসির নিজস্ব কোনো ইনভিজিলেটর নেই। তাদেরকে যে কাজটা করতে হয়, স্বল্প সংখ্যক পরীক্ষার্থী কি বলা যায় সিলেক্ট করে বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়ে পরীক্ষা নিতে হয়, যার ফলে বড় সংখ্যায় পরীক্ষা নেওয়া তাদের জন্য কঠিন। এ কারণে তারা বাদ দেওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে যেই যে প্রশ্ন হবার কথা নয় সে প্রশ্ন করে দেয়। যাক, তো রবীন্দ্রনাথ সম্পর্কিত জেনারেল কোশ্চেনগুলোর একটা ধারা সম্পর্কে আপনার সামনে উপস্থাপন করা। এখন যেটা হয় যে কখনো কখনো হয়তো দেখা যেতে পারে, যেটা অলরেডি আমি বলে ফেলেছি, যে বিশেষ করে তার ছোট গল্প থেকে আর ওই যে কমান উপন্যাস, যেটা বলেছি আমি কমান পাঠ্য উপন্যাস শেষের কবিতা, এই দুটো নিয়ে কখনো কখনো একটু ভিতর থেকে প্রশ্ন হয়। রবীন্দ্রনাথের শেষের কবিতা নিয়ে রিটেনে প্রায় অনেকবারই কোশ্চেন হয়েছে, অনেক উপন্যাসটি পড়বেন, এবং যদিও সেটি আপনার কাছে মনে হতে পারে যে আপনার জীবন দর্শন বা ধর্মীয় যে জীবন যাপন প্রণালী সেটা থেকে সম্পূর্ণ বিরুদ্ধ একটি সিচুয়েশন রবীন্দ্রনাথ এখানে উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথ তার কি বলে নায়কের বিয়ে করা স্ত্রীকে বলছেন ঘটির জল, আর তার ফেলে আসা পুরনো প্রেমিকাকে বলছেন দিঘির জল। কখনো কখনো রিটেনে এগুলো বিশ্লেষণ করার জন্য বলে। তো সেই হিসাবে প্রশ্নটি কি বলা যায়, মানে উপন্যাসটি আপনারা একটু পড়ে নেবেন। আর ছোট গল্প তো আপনাকে অনেকগুলো পড়তেই হবে, কারণ তার ভিতর থেকে কোশ্চেন হওয়ার একটি প্রবণতা আমরা লক্ষ্য করেছি। এখন আপনাদের সামনে এটি উপস্থাপন করার একটি কারণ ছিল যে রবীন্দ্রনাথ সম্পর্কিত একটি কি বলা যায়, একটি মোটামুটি কোশ্চেনের রবীন্দ্রনাথ সম্পর্কিত বিসিএস প্রিলির কোশ্চেনের যে প্যাটার্ন, যে স্টাইল, সেই স্টাইল সম্পর্কে একটা ধারণা দেওয়া। আমার মনে হয় আপনারা সেই ধারণাটা কিছুটা হলে জানতে পেরেছেন, যে ছোট গল্প কেন্দ্রিক কোশ্চেন, তার উপন্যাস, নাটক এবং কাব্যকেন্দ্রিক প্রশ্ন। এই ক্ষেত্রে আপনারা অনেকেই গভীরে পড়ালেখার কথা বলতে পারেন, কিন্তু আমি এটার পক্ষে নাই। কারণ হলো আপনাকে বাংলার সাথে সাথে আরো অনেকগুলো সাবজেক্টের প্রিপারেশন নিতে হয়। সেই ক্ষেত্রে দু একটি কোশ্চেন তো ছেড়ে আসতে হবে, এটি মাথায় নিয়েই আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। যেটা গভীরের কোশ্চেন সেটি হয়তো আপনি যেমন পারবেন না, অনেকের পক্ষে সেটি পারা সম্ভব না। এই জন্য তার উপন্যাসের তালিকা, তার কি বলা যায়, তার কিছু সংখ্যক ছোট গল্পের নাম, তার কাব্যগ্রন্থের নাম এবং তার নাটকের নামগুলো আপনাকে মনে রাখতে হবে। এবং এই মনে রাখার কি বলা যায়, ওরকম শর্টকাট মেথড কি বলা যায় ওভাবে নাই, এবং সেই মেথডগুলো অনুসরণ করতে গেলে বরং বিপদেই পড়তে হয়। যারা মেথড তৈরি করে তাদের পক্ষে এটি সম্ভব, কারণ অনেক কষ্ট করে তারা এটা তৈরি করে, তাদের মাথায় গেঁথে যায়। কিন্তু আপনি যখন অন্যের তৈরি করা মেথড নিজে পড়তে যাবেন তখন ওটি আপনার জন্য যন্ত্রণার কারণ হয়। তার চেয়ে আপনি নিজে থেকেই এটি আয়ত্ত করা, মনে রাখার একটা কৌশল বের করে নেবেন, এবং উপন্যাসগুলোর নাম, ছোট গল্পগুলোর নাম, ছোট গল্পগুলোর সবগুলোর নাম, নাটক এবং ক্ষেত্র বিশেষে প্রবন্ধ গ্রন্থের নামগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এটি গেল তার কি বলা যায় কবিতার ক্ষেত্রে। এরপর রিটেনে যেটা হয়, রিটেনে অনেক ক্ষেত্রে কি বলা যায় একটু মতামত চাইতে পারে আপনার কাছে। সেই মতামতের জায়গাটায় আপনি প্রিলি যেসব তথ্য পড়বেন সেগুলো কম্পাইল করেও অনেক ক্ষেত্রে মতামত দিয়ে আসা যায়। হয়তো আপনাকে এরকম একটি কোশ্চেন করলো যে রবীন্দ্রনাথ কোন অর্থে বিশ্বকবি, আলোচনা করে। আপনাকে 4টি বাক্যে বা 5টি বাক্যে সেটির সপক্ষে ব্যাখ্যা দিতে হবে। শুধু একটি বললে হবে যে রবীন্দ্রনাথ আন্তর্জাতিক পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছেন, সুতরাং তিনি বিশ্বকবি। এটি হচ্ছে উপরের একটি খুব সহজ উত্তর, কিন্তু একটু ভিতরে প্রবেশ করতে হবে। তার চেতনাগত যে বিস্তৃতি, তার যে মানব ভাবনা, তার যে নারী কেন্দ্রিক ভাবনা, তার যে সাম্প্রদায়িক
অসাম্প্রদায়িক চেতনাগত ভাবনা, সাম্প্রদায়িক চেতনাগত ভাবনা, সেগুলো হয়তো আপনাকে দু একটি কথা বলে তার উত্তর দিয়ে আসতে হবে। আমি কিন্তু ওই কাব্যের তালিকা, উপন্যাস তালিকা, নাটকের তালিকা এখানে বলছি না। আপনারা এটি কি বলা যায় বাসা থেকে নিজেদের তথ্য মতো পড়ে নেবেন। আর আরেকটা বিষয়, আপনাকে হয়তো এরকম একটি প্রশ্ন আসতে পারে আপনার মধ্যে, যে রবীন্দ্রনাথ একটি পরাধীন উপনিবেশিক সোসাইটিতে জন্মেছেন এবং সেই পরাধীন সমাজেই তার প্রবৃদ্ধি, তার বেড়ে ওঠা, তার উদ্বোধন, পরিণতি এবং শেষ পর্যন্ত সেই সমাজেই তিনি মারা গেছেন, উপনিবেশিক একটি পরাধীন সমাজে। তো রবীন্দ্রনাথ কি সেই পরাধীন মানুষ মানে উপনিবেশিক শাসক এবং তাদের শোষণের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? এটি প্রশ্ন আসছে। ইয়েস, রবীন্দ্রনাথ তার কি বলা যায় সমসাময়িক জীবন দর্শনের মানে জীবন এবং সমাজকে কোন দৃষ্টিতে দেখেছেন সেটা দেখতে হলে তার কবিতার মধ্যে এটা অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না। সেটা দেখতে হলে তার প্রবন্ধ গুলো পড়তে হয়। তার অনেকগুলো প্রবন্ধ আছে যেগুলোতে রবীন্দ্রনাথ ইংরেজদের সমালোচনা করেছেন। তিনি একটি জায়গায় সভ্যতার সংকট, বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, আপনার নিঃসন্দেহে নাম জানেন, সভ্যতার সংকট, তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। সেই সভ্যতার সংকট প্রবন্ধে তিনি ইংরেজদেরকে সমালোচনা করছেন। তিনি ইংরেজদেরকে দুই ভাগে ভাগ করছেন, বলছেন একটা হচ্ছে ছোট ইংরেজ আর একটা হচ্ছে বড় ইংরেজ। তিনি তাদেরকেই ছোট ইংরেজ বলছেন যারা ভারতবর্ষে এসেছিলেন এখানকার মানুষকে শোষণ করার জন্য এবং নিপীড়ন নির্যাতনের মাধ্যমে লুণ্ঠন কর্ম সম্পাদনের মধ্যে দিয়ে এখানকার সম্পদ লুটে নিয়ে গেছে, তাদেরকে তিনি ছোট ইংরেজ বলেছেন। আর ওই যে ডব্লিউ.বি. ইয়েটস বা ওরকম বিখ্যাত যারা মানবাধিকার কর্মী, কবি, সাহিত্যিক ইংল্যান্ডের, তাদেরকে তিনি বড় ইংরেজ হিসেবে অভিহিত করেছেন। আপনি জানেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন, সেটাও ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে এক ধরনের কি বলা যায় দ্রোহ। এছাড়া নারীকেন্দ্রিক ভাবনা, শিক্ষা ভাবনা ইত্যাদি বিষয়গুলো রবীন্দ্রনাথ তার প্রবন্ধ একটা প্রবন্ধ আছে খুব আশ্চর্যজনক, আপনার কাছে কেমন লাগতে পারে যে সেই সময় রবীন্দ্রনাথ লিখছে রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক ভাবনা, তার নিজের লেখা রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক ভাবনা। তো সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ সেই সময়ের সমাজ এবং মানুষ নিয়ে, রাজনীতি নিয়ে তার যে ভাবনা, শিক্ষা নিয়ে তার যে ভাবনা, সেগুলো তার প্রবন্ধের গ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায়। বিচিত্র প্রবন্ধ তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, বিচিত্র প্রবন্ধ। তারপরে ওই যে সভ্যতার সংকট, এরকম আরো কিছু প্রবন্ধ গ্রন্থ আছে, সেগুলো একটু আপনার মনে রাখার চেষ্টা করতে হবে। আমি রবীন্দ্রনাথ সম্পর্কে বলা যায় সুপারফিশিয়াল একটি আইডিয়া আপনার সামনে উপস্থাপন করলাম, বাদ বাকিটুকু আপনাকে পড়ে নিতে হবে। অলরাইট, এরপরে তাহলে আমরা আসি এখন গীতি কবিতার ধারায়। মনে আছে আধুনিক কবিতা পড়তে হলে দুটি ভাগে ভাগ করে নিয়ে পড়তে পারেন, একটা হলো মহাকাব্য, আরেকটি হলো গীতিকাব্য বা গীতি কবিতা। মহাকাব্যের ধারায় মূল আলোচ্য হলো আমাদের মাইকেল মধুসূদন দত্ত, সেক্ষেত্রে তার সম্পর্কে আলোচনা হলো। এবং গীতি কবিতার ধারায় আমরা এসে আমাদের অন্যতম এবং প্রধানতম আলোচনার বিষয় হলো রবীন্দ্রনাথ, তার সম্পর্কিত আলোচনা আমরা মোটামুটি শেষের দিকে আনছি। এবং এই গীতি কবিতার ধারায় প্রথম যাকে পড়তে হবে তিনি হলেন রবীন্দ্রনাথের গুরু বিহারীলাল চক্রবর্তী। এভাবে যদি আমরা সামনের দিকে এগোই তাহলে এরপরে যিনি আসেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, আমার মনে হয় যে কাজী নজরুল ইসলাম যেহেতু আমাদের জাতীয় কবি, তার উপরে এযাবৎকালে হয়ে যাওয়া কোশ্চেন গুলো আপনার সবার আগে পড়ে নেওয়া উচিত। আপনার কাছে বিসিএস এর যে গাইড আছে, সেই গাইড আজ সন্ধ্যায় বা রাতে যখন খুলবেন তখন আগে কোশ্চেন গুলো থেকে নজরুলের পরে কি ধরনের কোশ্চেন হয়েছে এবং রিপিটেশনের মাত্রাটা কেমন সেটি আইডেন্টিফাই করবেন। রিপিটেশনের মাত্রাটা কেমন সেটি আইডেন্টিফাই করবেন। যে কোন কবিতা লেখার জন্য কাজী নজরুল ইসলামের 1 বছরের জেল হয়েছে, রক্তাম্বার ধারিণী মা। তারপরে দেখবেন যে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি, অগ্নিবীণা। তার প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি, বাঁধনহারা। বাঁধনহারা তো না,
হ্যাঁ, উপন্যাস, প্রথম প্রকাশিত উপন্যাসও বটে। এবং তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটা কোনটি? প্রলয় উল্লাস। তো অগ্নিবীণা কাব্যগ্রন্থটা যেহেতু পড়বেন, তার কয়টা কবিতা আছে, কি কবিতার শিরোনামগুলো কি কি, 13টা সম্ভবত কবিতা আছে। কবিতার শিরোনামগুলো কি একটু দেখে নেবেন। এটি হলো আমাদের প্রথম পাঠ। এখন তার উপন্যাস আছে, ওই যে বললাম যে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, তারপরে তার যে সে বিখ্যাত দাঁড়ান, তো সহজ জিনিস মাথায় আসে না মাঝে মাঝে, একটা যন্ত্রণা। বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা আর কুহেলিকা, ইয়েস কুহেলিকা, এই 3টি উপন্যাস তিনি লিখেছেন। এই 3টি উপন্যাসের নাম মনে রাখবেন। বাঁধনহারা 1927 সালে, এটি মনে রাখতে হবে। তার ওরকম নাটক আছে 3টি, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। মধুমালা নামে আরেকটি নাটক পাওয়া যায়, কিন্তু এই 3টি বিখ্যাত, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, একটু একটু মনে রাখবেন। সাথে সাথে এগুলো হলো তথ্য ভিত্তিক। তার গান নিয়ে যে একটি কবিতা, গানের কলি তুলে দিয়ে বলছে যে এই গানের রচয়িতাকে। এক্ষেত্রে রবীন্দ্রনাথ আর নজরুল অনেক সময় ভুলিয়ে যায়। এই জন্য যখন আপনি গান টান শুনবেন রবীন্দ্রনাথ নজরুলের গান, এর জন্য আলাদা করে পড়ার দরকার নেই। যখন গান শুনবেন কোন একটি গান, তখন আপনার মধ্যে যেন এটি উদ্রেক করে যে এটি কার গান, এটুকুই আমার। উত্তরটা যদি সংগ্রহ করতে পারেন, মাথায় রাখলেন, ওটি কি বিসিএস এর প্রিপারেশন। নাহলে আলাদা করে গানের জন্য প্রস্তুতি নেওয়া এটি সম্ভব নয়, এটি এবং করা উচিত না। এখন দেখেন, এই যে পড়ালেখার মধ্যে আপনি দেখবেন এরকম একটি কোশ্চেন পাবেন যে কাজী নজরুল ইসলাম কোন অর্থে বিদ্রোহী কবি। এই সরল উত্তর দিলে হবে না, একটুখানি ভেবে উত্তর দিতে হবে। সরল উত্তর তো সবাই বলবে যে তিনি উপনিবেশিক শাসক এবং তাদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, এ কারণে তিনি বিদ্রোহী কবি। যদি তিনি নাও করতেন, তার অন্যান্য কবিতার মধ্যে যে বিষয়বস্তু, সে কারণে তিনি বিদ্রোহী কবি হিসেবে বিবেচিত হতেন। যেমন দেখেন যে মানে ঔপনিবেশিক শোষকের বিরুদ্ধে, তাদের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এটি তাকে বিদ্রোহী করার অন্যতম প্রধান কারণ। এর বাইরে আরো প্রধান কারণ আছে। সেটি হলো এরকম যে তখন তো আপনার আগে জানা ইতিহাস, কিন্তু সামান্য হিন্টস আগে আপনাদেরকে দেওয়া আছে যে আধুনিকতার মধ্যে আমরা আছি, সে আধুনিকতা পাশ্চাত্য প্রভাবিত আধুনিকতা এবং কলকাতা কেন্দ্রিক বাঙালি হিন্দুর হাত দিয়েই সেটির জন্ম। মুসলমানরা পরে সেখানে পার্টিসিপেট করছে, এ তথ্য আপনাদের জানা। এখন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম তার সমাজের দিকে তাকিয়ে যখন দেখতে পান যে সে সমাজ অনেক কুসংস্কারে দ্বিধা বিভক্ত, তখন সেই কুসংস্কারের বিরুদ্ধে, মানবতার সপক্ষে, মুসলমানদের গোলামির বিরুদ্ধে তিনি যখন কি বলা যায় সোচ্চার উচ্চারণে ব্যস্ত থাকেন, তখন তাকে বিদ্রোহী না বলে উপায় থাকে না। সুতরাং তার স্বসমাজের কুসংস্কার, গোলামির বিরুদ্ধে তিনি তার কলম ধরেছিলেন, এ কারণে তিনি বিদ্রোহী। আরেকটি বিষয় হলো যে তার সময়ে যে হিন্দু মুসলমান সম্পর্ক, সাম্প্রদায়িক পরিস্থিতি, হিন্দু মুসলমান দাঙ্গা এবং প্রচুর মানুষের জীবনহানি, রক্তক্ষয়, সেগুলো কাজী নজরুল ইসলাম স্বচক্ষে দেখেছেন এবং সেগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং তার কলম তার বিরুদ্ধে দ্রোহী উচ্চারণ করছে। সুতরাং তিনি বিদ্রোহী করেন। নারী কেন্দ্রিক তার চিন্তায় দেখবেন যে মুসলমানদের সেই সময়কার মুসলমানদের মধ্যে যে কি বলা যায় ধারণা, সেই ধারণাগুলোকে তিনি গুড়িয়ে দিচ্ছেন এবং তিনি নারীকে তার প্রাপ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করছেন তার কবিতার মধ্যে। যে সেক্ষেত্রেও তিনি এক ধরনের দ্রোহী চেতনায় অবস্থানকারী। এবং অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে তিনি তার বহু কবিতায় সোচ্চার উচ্চারণ দেখতে পাই আমরা। সুতরাং এই নানাবিধ কারণে কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করতে পারি। এছাড়া আরো অনেক ধরনের কোশ্চেন রয়েছে কাজী নজরুল ইসলামের পরে, যেগুলো অধিকাংশই হলো কিছুটা ইনফরমেটিভ। আর ইনফরমেটিভ কোশ্চেনের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তার
উপন্যাস, নাটক, গল্প এবং কাব্যগ্রন্থের নামগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আর সব কাব্যগ্রন্থ তো পড়ে পারা যাবে না, কিছু কিছু বিখ্যাত কবিতা আপনাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, নামটা অন্তত মনে রাখতে হবে, এবং যদি পারেন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি একটু মনে রাখার চেষ্টা করবেন। সব কবিতা, যেমন প্রলয় উল্লাস সেটা অগ্নিবীণা, বিদ্রোহী সেটা অগ্নিবীণা, রক্তাম্বার ধারিণী মা সেটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা। এগুলো আপনাকে একটু মনে রাখার চেষ্টা করবেন। নজরুলের পরে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু নজরুলের আলোচনা আসলে ঠিক একই সময়ে আরো দুজন কবির আলোচনা অবধারিত হয়ে পড়ে, এবং তাদেরকে বাদ দিয়ে বিসিএস এ কোশ্চেন খুব কমই হয়। আপনাদের মনে পড়ছে এই দুজনকে? একজন হলেন জীবনানন্দ দাশ, যার জন্ম মোটামুটি নজরুলের জন্ম একই, স্যারকে শুনতে পাচ্ছেন আপনারা? না ভাইয়া, শোনা যাচ্ছে না। স্যার সম্ভবত আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। জি স্যার, জি জি স্যার। আমার ওয়াইফাই কাজ করছে দেখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর স্যার 4:42 বাজে, তো আর 20 মিনিট বা 30 মিনিট। আমি টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিন, অথবা পানি একটু নিতে পারেন, পানি খেয়ে নিতে পারেন। আস্তে আস্তে শেষে যেটা বলছিলাম যে নজরুলের আলোচনার সময় আরো দুটি নাম অবধারিত ভাবে আমাদের চলে আসে, এবং যাদেরকে বাদ দিয়ে বাংলা সাহিত্য কি বলা যায়, কল্পনা করাটাই এখন অসম্ভব। একজন হলেন জীবনানন্দ দাশ, আর একজন হলেন জসীমউদ্দীন। আপনারা জানেন জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় পাঠকপ্রিয়তা পায়নি, কারণ তার কবিতায় এক ধরনের দুর্বোধ্যতা ছিল, যে দুর্বোধ্যতার প্রধান কারণ হলো তিনি তার সময়ের চেয়ে অ্যাডভান্স হয়ে মানে ভবিষ্যৎ সময়কে ধারণ করেছিলেন তার কবিতায়। আপনারা দেখছেন যে এখন যে প্যান্ডেমিক চলছে, প্যান্ডেমিকের বাংলা করা হয়নি, মহামারী, কিছুটা মহামারী চলছে করোনা কারণে। সেই মহামারীর সময় একটি বিখ্যাত কবিতা বারবার আলোচিত হচ্ছে, আর সেটি হলো অদ্ভুত আধার এক এসেছে নেমে। এটি কিন্তু জীবনানন্দ দাশের কবিতা। শাহেদের মতো লোকেরা একেবারে সমাজের উচ্চ পর্যায়ে অবস্থান নিয়েছেন। জীবনানন্দ দাশ তার কবিতায় এটি বলে গেছেন যে যারা পচা, যাদের সমাজে স্থান থাকার কথা নয়, মূর্খ, তারাই সমাজের উচ্চ পর্যায়ে আছে, আর যারা জ্ঞানী মানুষ, সৎ মানুষ, তারা কুকুরের খাদ্য, এরকম তিনি উল্লেখ করেছেন তার কবিতার মধ্যে। অর্থাৎ যে অদ্ভুত সমাজের কথা তিনি সেই সময় চিন্তা করেছিলেন, তার সময় সেই সমাজটা ছিল না, সেটি এখন এসে আমরা খুঁজে পাই। আমরা তার 8 বছর মহাপৃথিবীতে একটি বিখ্যাত কবিতা আছে 8 বছর আগের একদিন। আমরা দেখতে পাই যে তার নায়ক হঠাৎ একদিন তার সচ্ছল সংসার বাদ দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এবং তার মৃত্যুর রহস্যটি কেউ উদ্ঘাটন করতে পারে না যে তিনি কেন মারা গেলেন। আমরা এমন এক সময় আসছি, হঠাৎ হঠাৎ আমরা হলিউডের নায়ক, বলিউডের নায়ক, নায়িকা, তাদেরকে হঠাৎ হঠাৎ আত্মহত্যা করতে দেখি, সচ্ছল সমাজের মানুষগুলোকে আত্মহত্যা করতে দেখি। তখন এই বিষয়টা এত ছিল না, এখন যতটা হয়েছে, এবং সেগুলোর কারণ আমরা অনুসন্ধান করতে পারি না। কারণ জীবনানন্দ দাশ এরকম অ্যাডভান্স সময়কে ধারণ করার কারণে তার সময়ের চেয়ে অ্যাডভান্স হয়ে তিনি আমাদের সময়কে ধারণ করেছিলেন তার কবিতায়, যার ফলে তার সময়কালে তার কবিতা না কেউ পড়েনি, খুব সামান্য সংখ্যক মানুষ পড়ছে। কিন্তু এখন যারা সাহিত্য বোঝে, যারা সাহিত্য সমালোচক, যারা সাহিত্য বিবেচক, যারা সাহিত্য বিচারক, তাদের কাছে জিজ্ঞাসা করলেই দেখবেন, সাহিত্য যারা বোঝে,
জীবনানন্দ দাশ তাদের কাছে একজন গুরুত্বপূর্ণ কবি। তো সেই জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নামগুলো তো আপনার অটোমেটিক মুখস্থ থাকার কথা। তার সবচেয়ে নামকরা কাব্যগ্রন্থ যেটি সবার মনে থাকে, রূপসী বাংলা। একটু আগে একটি কাব্যগ্রন্থের নাম বললাম, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, ধূসর পাণ্ডুলিপি। তারপরে দেখেন আপনাদের সব মনে আসবে, সবগুলোর নামগুলো দেখেন। ঝরা পালক, ঝরা পালক মানে যার কোনো অভিভাবক নাই, যে পাতা হালকা বাতাসে উড়ে বেড়ায়। তারপরে ধূসর পাণ্ডুলিপি, ধূসর মানে কালারলেস, যে পাণ্ডুলিপি কালারলেস, কিছু নাই। তারপর সাতটি তারার তিমির, তারার আবার তিমির, তিমির মানে অন্ধকার। অর্থাৎ তার প্রত্যেকটা কাব্যগ্রন্থের মধ্যে এক ধরনের কি বলা যায় হৃদয়ংসা, এক ধরনের কি বলা যায় দুর্বোধ্য চিন্তা, সেগুলোর প্রতিফলন আমরা দেখতে পাই। তাকে রূপসী বাংলার কবি বলা হলেও কি বলা যায়, তার সেই রূপ বর্ণনার মধ্যে এক ধরনের অপ্রাপ্তির যন্ত্রণা আছে, এক ধরনের হৃদয়ংসা, এক ধরনের না পাওয়ার বেদনা প্রতিনিয়ত প্রতিফলিত। তো এই জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নামগুলো আপনাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। একটি বিখ্যাত নাম তো আপনাদের সবারই মনে আছে, নাটোরের বনলতা সেন। বনলতা সেন তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। সুতরাং এই কাব্যগ্রন্থের নামগুলো মনে রাখতে হবে। আর তার দু একটি, তার জীবদ্দশায় কোনো উপন্যাস পাওয়া যায়নি, মৃত্যুর পরে দু একটি উপন্যাসের সন্ধান আমরা পাই। সেটি দেখবেন গাইডের শিটের মধ্যে আমি লিখে দিয়েছি, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আমার অনেকদিন আলোচনা না করার কারণে মাথায় আসছে না, যাক আসলে আপনাদেরকে বলে দেব। তাহলে জীবনানন্দ দাশের পরে এই সংক্ষিপ্ত লেখা, সাথে আপনাকে জসীমউদ্দিনের পরে একটুখানি লেখাপড়া করতে হবে। তার উপন্যাস আছে, হ্যাঁ হ্যাঁ, জসীমউদ্দিনের, আবার মধুমালা জসীমউদ্দিন লিখেছেন, আবার কাজী নজরুল ইসলামের আছে, কিন্তু ওটা খুব গুরুত্বপূর্ণ নয়, এই জন্য ওটার নাম সচরাচর লেখাগুলোতে পাওয়া যায় না। যাক, তো যেটা বলছিলাম জসীমউদ্দিন নিয়ে, জসীমউদ্দিনকে তো আমাদেরই কবি। জসীমউদ্দিন বিসিএস এ কোশ্চেন আসছে রিটেনে, জসীমউদ্দিন পল্লী কবি কেন, বা কোন অর্থে তিনি পল্লী কবি? ওই যে কোন অর্থে নজরুল বিদ্রোহী কবি, কোন অর্থে রবীন্দ্রনাথ বিশ্বকবি, কোন অর্থে জসীমউদ্দিন পল্লী কবি। একটু সরল আনসারের সাথে যদি একটু চিন্তাশীল আনসার যুক্ত করা যায়, সেক্ষেত্রে নাম্বার ভালো পাওয়া যায়। জসীমউদ্দিন পল্লী প্রকৃতি নিয়ে, পল্লীর জনজীবন নিয়ে কবিতা লিখেছেন, এ কারণে পল্লী কবি। এটি খুবই সরল আনসার। সেটি হলো, তিনি শুধু পল্লী প্রকৃতির মানুষ এবং জনজীবন এবং তার দুঃখ বেদনা নিয়ে নিয়ে কবিতা লিখেছেন তাই নয়, তার যে ভাষা সৃষ্টি, তার যে অলংকার তৈরি, মানে ভাষার যে অলংকার তৈরি, তার যে রূপক উৎপ্রেক্ষা, এগুলো নির্মাণ, সেগুলো করতে যেও তিনি গ্রামের অনুষঙ্গের উপরে নির্ভর করেছেন। যেমন যখন নায়কের উচ্ছলতার বর্ণনা দিতে যে, বা নায়িকার সৌন্দর্যের বর্ণনা দিতে যে তিনি যখন বলেন কচি লাউয়ের ডগার মতো, ঠিক আছে, অথবা লাল মোরগের ঝুটির মতো, তখন এই দৃশ্যগুলো নগরে পাওয়া যায় না। কচি লাউয়ের ডগার যে একটা উদ্ভিন্ন মান সৌন্দর্য। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ সানি টু মাল্যবান সুতীর্থ, এটি আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, চমৎকার আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। যেটা বলছিলাম যে জসীমউদ্দিন তার এই অলংকার উপমা উৎপ্রেক্ষা নির্মাণের ক্ষেত্রেও তিনি গ্রামীণ অনুষঙ্গগুলোকে অবলম্বন করেছেন, যার ফলে ওই যে কচি লাউয়ের ডগার মতো, লাল মোরগের ঝুটির মতো, সেগুলোর যে আলাদা সৌন্দর্য এবং আলাদা যে একটি গাম্ভীর্য, সতেজতা, সেটা কিন্তু যারা দেখেনি এগুলো তারা বুঝতে পারবে না এবং তাদের পক্ষে অনুভব করা সম্ভব। এই জন্য নাগরিক জীবনে, অর্থাৎ শহরের জীবনে এখন জসীমউদ্দিন শহরের ছেলে মেয়েদের কাছে অত জনপ্রিয় নয়, কিন্তু আমরা যারা একেবারে মৃত্তিকা মূল স্পর্শী, গ্রাম থেকে উঠে এসেছি, গ্রামকে স্বচক্ষে দেখেছি, গ্রামকে লালন করেছি, তাদের কাছে কিন্তু জসীমউদ্দিনের কবিতার আলাদা একটা আবেদন আছে। তো সে কারণে জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি, তারপরে তার আরো কাব্যগ্রন্থ আছে,
তার দু একটা ভ্রমণ কাহিনী আছে, দু একটা নাটক আছে, সেগুলো আপনার বই থেকে একটু পড়ে নেবেন। এটি হলো কি বলা যায়। তাহলে আমরা দেখলাম যে নজরুল পড়তে যে আরো দুজনকে সাথে নিলাম, গীতি কবিতা পড়ছি, কিন্তু ওদিকে রবীন্দ্রনাথকে পড়লাম। এরপরে রবীন্দ্র উত্তর সাহিত্যে যারা অবদান রেখেছেন তাদেরকে আপনার পড়তে হবে। এখন বলেন রবীন্দ্র উত্তর যে আধুনিকতা, রবীন্দ্রনাথের গীতি কবিতার পরিপূর্ণতা রবীন্দ্রনাথের হাতে, নজরুলের হাতে, এবং রবীন্দ্রনাথ উত্তর যে আধুনিক কবিতা, সেটি একটি নতুন মাত্রায় আমাদের কাছে হাজির হয়। সেই নতুন মাত্রার যারা নেতৃত্ব দেন তারা হলেন রবীন্দ্র উত্তর আধুনিকতার যারা পুরোধা। আপনারা সহজ কথায় বিস্তৃত আলোচনা না করে যে পঞ্চপাণ্ডব হিসেবে তাদেরকে অভিহিত করা হয়েছে। কারণ হলো পঞ্চপাণ্ডব হিসেবে রবীন্দ্র উত্তর যে আধুনিক, পঞ্চপাণ্ডবের নামটা আপনারা শোনেন, অলরেডি জীবনানন্দ দাশ সেই তালিকায় আছে। তারপর আছেন বুদ্ধদেব বসু, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতি ছাত্র ছিলেন, কবি নাম করা কবি। এরপরে আপনারা বিষ্ণুদের নাম শুনেছেন, অমিয় চক্রবর্তীর একটি কবিতা বাংলাদেশ আপনারা পড়েছেন, এবং সুধীন্দ্রনাথ দত্ত। এই পাঁচজন, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব এবং সুধীন্দ্রনাথ দত্ত, এই পাঁচজনকে একসাথে আমাদের বিশ্লেষকরা বলছেন রবীন্দ্র উত্তর আধুনিক সাহিত্যের, আধুনিক বাংলা কবিতার পঞ্চপাণ্ডব। রবীন্দ্র উত্তর যে আধুনিকতা, সে আধুনিক। এখন আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে রবীন্দ্র উত্তর আধুনিকতা আবার কি? ব্যাপারটা একটা ছোট উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমরা শেষের দিকে চলে যাচ্ছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সেটি হলো রবীন্দ্রনাথ এক ধরনের সৌন্দর্যবাদী কবি। সব কিছুর মধ্যেই তার সৌন্দর্য খোঁজার একটি বাতিক ছিল, পজিটিভ অর্থে। তিনি যখন তার কঙ্কাল গল্পের নায়িকা, তিনি তার কাঙ্ক্ষিত নায়ককে না পাওয়ার কারণে আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন জ্যোৎস্না রাতে একটি ডালিম তলায় অথবা মেহেদি তলায় বিছানা বিছিয়ে তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। নায়িকা বিষ খাবেন, সুন্দর সাজে সাজছে, সেই দৃশ্য এত অসাধারণ করে তিনি বর্ণনা করছেন, মনে হচ্ছে তিনি মৃত্যুকেই হাইলাইট করছে। এরকম মৃত্যু হলে সকলেই মৃত্যুবরণ করতে রাজি। অর্থাৎ এর মধ্যে এই যে সৌন্দর্য, একটি মৃত্যু নামক একটি বিষয়ের মধ্যে, অর্থাৎ যা কিছু কি বলা যায় ভালো, সেগুলোই রবীন্দ্রনাথের কাছে কি বলা যায় আলোচ্য। কিন্তু আধুনিক কবিরা বললেন যে জীবন নামক এই খেয়াতরি শুধু সৌন্দর্যেই ভরা থাকে না। জীবনকে যদি একটি নৌকার সাথে খেয়া নৌকার সাথে তুলনা করা হয়, তাহলে সেই খেয়া নৌকা কখনো কলার খাদি ওঠে। একটি খেয়া নৌকার মধ্যে একটি কলার খাদি নিয়ে একজন গ্রাম্য তরকারি ব্যবসায়ী উঠতে পারে, ছাগল নিয়ে একজন উঠতে পারে, একটি সুন্দরী তরুণী উঠতে পারে, গ্রাম্য কি বলা যায় অত সুন্দর নয় মানুষগুলো উঠতে পারে খেয়া নৌকায়, জীবন নামক খেয়া নৌকা। রবীন্দ্রনাথ যখন এই জীবনের দিকে তাকান, তখন শুধু এই তরুণীর দিকেই তার দৃষ্টি পড়ে, অর্থাৎ সৌন্দর্যের দিকেই তার দৃষ্টি পড়ে, বাদ বাকি জিনিসগুলো তার দৃষ্টি এড়িয়ে যায়। আধুনিক কবিরা বললেন বাদ বাকি জিনিসগুলো নিয়েও তো জীবন, সুতরাং আমরা শুধু ওই সৌন্দর্যের দিকে তাকাবো না, সৌন্দর্যের বাইরে জীবনের আরো যেসব কুৎসিত না বলা না দেখা জিনিসগুলো আছে, সেগুলোকেও আমরা আমাদের সাহিত্যে উপস্থাপন করতে চাই। সুতরাং এই আধুনিক পাঁচ কবি, 30-এর 5 কবি বলা হয় এদেরকে। রবীন্দ্র উত্তর এই 5 জন কবি রবীন্দ্রনাথের এই জীবন দর্শন থেকে নিজেদেরকে কিছুটা ঘুরিয়ে নিতে চাইলেন, এবং তারা সাকসেসফুলও হলেন। এবং রবীন্দ্র উত্তর যে আধুনিকতা, সেই আধুনিকতার নেতৃত্ব দানকারী এই 5 জন কবি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তারা শুধু জীবনের ইতিবাচক দিক নয়, জীবনের সাথে যে নেতিবাচক দিকগুলো জড়িয়ে আছে সেগুলোকেও কাব্যগ্রন্থে উপস্থাপন করতে শুরু করলেন। এখন রবীন্দ্রনাথের জীবদ্দশায় এই ঘটনাগুলো ঘটছে, তখন রবীন্দ্রনাথের কেমন লাগবে? রবীন্দ্রনাথ এদেরকেও কাউন্টারে রবীন্দ্রনাথ লিখেছেন। যখন এরা নরনারীর সম্পর্ক বিষয়ক লেখাগুলো লিখতে যে অশ্লীলতা বিষয়টাকে তাদের কাব্যগ্রন্থে নিয়ে আসার শুরু করলেন, তখন রবীন্দ্রনাথ মর্মাহত হলেন, কারণ তিনি সৌন্দর্যের পূজারি কবি। তিনি তখনই তার শেষ জীবনে এসে ওই যে উপন্যাসটার কথা বলছিলাম না, উপন্যাসটার নাম হলো
শেষের কবিতা। এই শেষের কবিতা উপন্যাসটি তিনি লিখলেন এবং এই শেষের কবিতা উপন্যাসের নায়ক এবং নায়িকার সবকিছুর বর্ণনা চমৎকার ভাবে এখানে আছে, কিন্তু কোথাও অশ্লীলতার কোনো ছোঁয়া নাই। একজন পাঠককে সত্যিকারের পাঠক হিসেবে যখন এই বইটি পড়তে হয় তখন বোঝা যায় যে রবীন্দ্রনাথ কত গভীরে যে এই উপন্যাসটি উপস্থাপন করেছেন রোমান্টিক একটা সিচুয়েশনের মধ্য দিয়ে, কিন্তু কোথাও অশ্লীলতা পাঠক ধরতে পারবে না। বিষয়টা এরকম যে বেগম রোকেয়া আর তসলিমা নাসরিন দুজনের বলা কথাগুলোর বিষয়বস্তু মোটামুটি কাছাকাছি। একজন খুব অশ্লীল ভঙ্গিতে সেগুলো উপস্থাপন করার কারণে পাঠকের কাছে এক ধরনের সেটব্যাক পেয়েছেন, অর্থাৎ পাঠক সেটাকে গ্রহণ করেনি বরং তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরেকজন আলংকারিক ভাবে পাঠককে মোটামুটি পুরুষকে চামড়া ছুলে লবণ লাগিয়ে গেছেন, কিন্তু পুরুষ কখনো শব্দ করেনি, কারণ হলো তার উপস্থাপন। অর্থাৎ এই উপস্থাপনের মুন্সিয়ানার কারণে রোকেয়া যেমন বিখ্যাত হয়ে আছেন, উপস্থাপনের অর্বাচীনতার কারণে আমাদের তসলিমা নাসরিন অপঙ্ক্তেয় হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতার মধ্যে আধুনিক কবিরা যা বলতে চেয়েছেন সে কথাগুলোই বলেছেন, কিন্তু এমন আলংকারিক ভঙ্গিতে বলেছেন যে সেটি পাঠককে অনেক কষ্ট করে বুঝে নিতে হয়। এবং রবীন্দ্রনাথ প্রমাণ করতে চেয়েছেন যে অশ্লীলতার বর্ণনায় মানে কি বলা যায় কাব্যকে বা রচনায় জীবনের নেতিবাচক দিকগুলোও আলংকারিকভাবে উপস্থাপন করা যেতে পারে। কিন্তু রবীন্দ্রনাথের ওই ধারাটি বিজয় লাভ করেনি, বিজয় লাভ করেছে আধুনিক পঞ্চপাণ্ডবদের যে ধারা সেটি। আপনারা এই পাঁচজন কবির মধ্যে বুদ্ধদেব বসু, তাকে একটু ভালো করে পড়বেন। তিনি বাংলাদেশেরই কবি, যদিও দেশ ছেড়ে চলে গেছেন বহু আগে, মারাও গেছেন। কেউই বেঁচে নাই, সবাই মারা গেছেন। জীবনানন্দ দাশ সম্পর্কে তো অলরেডি জানেন, ইনি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অমিয় চক্রবর্তীর একটি কবিতা, যিনি রবীন্দ্রনাথের পার্সোনাল সেক্রেটারিও ছিলেন। অমিয় চক্রবর্তীর বাংলাদেশ কবিতাটি আপনাদের মধ্যে অনেকেই পড়েছেন, রবীন্দ্রনাথের পার্সোনাল সেক্রেটারি ছিলেন। দেখেন, রবীন্দ্রনাথের বিরুদ্ধেই তারা অবস্থান নিচ্ছেন, কিন্তু আবার রবীন্দ্রনাথের পার্সোনাল সেক্রেটারি। মানে এই বিরুদ্ধতা শারীরিক বিরুদ্ধতা নয়, এই বিরুদ্ধতা তাত্ত্বিক বিরোধিতা, এর একটা আলাদা নান্দনিক দিক আছে। আমাদের দেশে এই তাত্ত্বিক বিরোধিতার জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি, যার ফলে এখন টকশোতেও আমরা মারামারি দেখি, যার ফলে এখন আমরা কি বলা যায় লেখালেখির মধ্যে এক ধরনের বিশদগার সারাক্ষণ দেখতে পাই, এবং সমাজে একটি অস্থির অবস্থার মধ্য দিয়ে সামনের দিকে যাচ্ছে, যেখানে সহনশীলতার মর্মান্তিক অভাব পরিলক্ষিত হচ্ছে। যাক, তো এই পাঁচজন পঞ্চপাণ্ডব সম্পর্কে এখানে কোনো গভীর লেখাপড়াতে যাবেন না, শুধু তাদের বইয়ের তালিকাটা দেখবেন, এটা একটা। এরপরে আপনি কাদেরকে পড়বেন, এরপরে যেটা পড়তে হবে বাংলা কবিতার ক্ষেত্রে, যে 47 সালের পার্টিশনের পরে বাংলাদেশ নামক নতুন মানে পাকিস্তান নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের পার্ট হিসেবে বাংলাদেশ, পূর্ববঙ্গ এবং তার রাজধানী ঢাকা। কলকাতা থেকে তখন মধ্যবিত্ত মুসলমানদের অনেকেই ঢাকা চলে আসছেন, এবং ঢাকা কেন্দ্রিক সাহিত্যের কলকাতাতে যেটা শুরু হয়েছিল ঢাকাতে এসে সেটি বিকাশ লাভ করছে। সেই সাহিত্যের ধারা যারা বজায়, এর মধ্যে বিখ্যাত তিনজন কবি আছেন, তিনজন, এই তিনজনকে আপনার পড়তে হবে। একজন হলেন সবচেয়ে মেধাবী কবি ফারুক আহমেদ। দেখবেন যে যত দুর্দিনই আসুক না কেন, ফারুক আহমেদকে বাদ দিয়ে বিসিএস এর কোশ্চেন হয় না। তারপরে আছে সৈয়দ আলী আহসান, আহসান হাবিব এবং আবুল হোসেন, চারজন। সেটা হলো ফারুক আহমেদ, সৈয়দ আলী আহসান, আহসান হাবিব, আবুল হোসেন। আবুল হোসেন অত বেশি পরিচিত নয়, তবে সৈয়দ আলী আহসান, ফারুক আহমদ, আর যে দুই হাতে দুই আদিম পাথর, এরকম অনেক সুন্দর সুন্দর কাব্যগ্রন্থ লিখেছেন আমাদের আহসান হাবিব। তার কাব্যগ্রন্থগুলো দেখলে একবার দুবার পড়লে মনে রাখা যায়। যেমন ওই যে বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের কাব্য শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, এরকম নাম। ঠিক আহসান হাবিবের প্রত্যেকটা কাব্যগ্রন্থের নাম এরকম চমৎকার। আমি সবগুলো আমার মুখস্থ, কিন্তু হঠাৎ করে মাথায় আসছে না, আপনারা একটু দেখে নিবেন। তাহলে বাংলাদেশের
বাংলাদেশের সাহিত্যের পার্টে এই 4 জন কবি বিখ্যাত। এরপরে এসে তো আপনি জানেন যে প্রথম দিন আমি বলেছিলাম যে জীবিত কবিদের যাদের সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি সমর্থক হিসেবে বিবেচিত তাদেরকে পড়বেন নির্বেন্দু গুণ, ঠিক আছে, বেঁচে থাকা কবি। তারপরে যারা সাম্প্রতিককালে মারা গেছে, আল মাহমুদ আমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। তার সাহিত্যের সাহিত্য অর্থাৎ সাহিত্যকর্ম এবং জীবন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা অবশ্যই আপনাকে মাথায় নিতে হবে। তারপরে শামসুর রহমান বিখ্যাত কবি, তার ধারণাটাও আপনাকে মাথায় নিতে হবে। এইগুলোই হলো বাংলা কবিতার আলোচ্য বিষয় এবং এগুলোই আপনাকে পড়তে হবে। যাক, তো আমার মনে হয় যে আজকে অনেকটা সময় ধরে আমরা মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়েছেন। এখন বাদ বাকিটা আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা তখনই ভালো হবে যখন আপনার স্বপ্নটা স্ট্রং হবে। মানে যদি আপনি বলেন যে আই লাভ টু বি আ ক্যাডার অফিসার। ফুয়াদ রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। রাত্রি শেষ, ছায়া হরিণ, এসব হলো আমাদের সৈয়দ আলী হাসান হাবিবের, সৈয়দ আলী না, হাসান হাবিবের কাব্যগ্রন্থের নাম। যে আপনি ক্যাডার অফিসার হতে চান, ভার্বালি এটা বললেই হবে না। আপনি বলবেন যে আই লাভ টু বি এ ক্যাডার অফিসার। So what does it mean? I love my mother. What does it mean? I love my mother. It means if anybody tells anything to my mother, what will I do? I must protect my mother and I must resist the attacker who wants to attack my mom. And if it is needed, I am ready to sacrifice my life for the sake of my mother. This is called love. I love my mother means if it is needed, I have to sacrifice my supreme will for the welfare of my mother, for the safety of my mother. So you are thinking to be a cadre officer and sometimes you are telling I love to be a cadre officer. Then you have to sacrifice some of your valuable things like time. Time is not actually valuable, invaluable, because you cannot buy it by giving money, by spending money. You have 24 hours, you cannot get 25 hours. And that's why this is most valuable things. You have to sacrifice it for the preparation of this years. Then you have to sacrifice your patience. You know, we have energy. Energy means patience. Sometimes Shaitan will be trying to detach from the main goal. We have to restrict ourselves. We have to control ourselves. This is called patience. When you are going to the reading table for having preparation, sometimes the Shaitan will go to Facebook or to browse, or to go to passion. Okay. So if you have passion, easily you can control all these things. So you have to invest your passions for getting a good result of your preparation. Time, energy, and money. Money is little bit. Sometimes you have to invest some of your money for buying books, for buying newspaper, and for buying some of the magazines which are important for having preparation of BCS. So I must say again, for greater gain, you have to sacrifice some little things. You have to sacrifice some little things. If you can sacrifice some little things, and if you can say again and again, I love to be a cadre officer, and if you can do work in favor of your love, then finally you will be winner, and inshallah you will be winner by the help of Allah. So all the best, Allah, next time.